ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে শুভ সন্ধ্যা। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ওকে। ঠিক আছে। বাকি দুজন জয়েন হয়নি এখনো। আচ্ছা, হুম, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। তো আগের দিন আমি বলেছিলাম যে পরের দিনের ক্লাসে সত্যি প্রত্যয় এবং সানচ প্রত্যয়, এই দুটো প্রত্যয়ের ব্যবহার আমরা শিখব। তো সেটাই আমরা আজকে শুরু করছি। সকলে মন দিয়ে শুনবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখুন, দেখুন দুটো প্রত্যয় রয়েছে, সত্যির প্রত্যয় এবং সানচ প্রত্যয়। এই দুটো প্রত্যয় একসাথেই পড়ানো হয়। তার কারণ হচ্ছে এই দুটো প্রত্যয় যে অর্থে হয় সেই অর্থটা একই। ঠিক আছে? এই দুটো প্রত্যয় যে অর্থে হয় সেই অর্থটা একই। সত্যি প্রত্যয় যে অর্থে হয়, সানচ প্রত্যয়ও সেই অর্থে হয়। সেই জন্য সবসময় এই দুটো প্রত্যয় একসঙ্গে পড়ানো হয়। যেমন আমরা এর আগে পড়েছিলাম ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়। ওই দুটো প্রত্যয় সবসময় একসাথেই আমরা শিখি, কারণ এই ওই দুটো প্রত্যয়ের মধ্যে অনেকগুলো সাদৃশ্য রয়েছে। একই অতীতকাল অর্থে হয়, একই রকম নিয়মগুলো কিছু রয়েছে, সেই জন্য একসঙ্গে পড়া হয়। সেরকম ভাবেই সত্যি প্রত্যয় সমাজ প্রত্যয়ের মধ্যে বেশ কিছু সাদৃশ্য থাকার জন্য এগুলো একসাথেই পড়তে হয়। এমনকি অষ্টাধ্যায়ীতে পাণিনি ব্যাকরণে এই দুটো প্রত্যয় বিধানের জন্য একটি সূত্র করা হয়েছে, লটসদৃশানচা বপ্রথমা সমানাধিকরণে। একটা সূত্র রয়েছে, লটসদৃশানচৌ অপ্রথমা সমানাধিকরণে। এই সূত্রের দ্বারাই সত্যির প্রত্যয় এবং সানচ প্রত্যয়ের বিধান করা হয়। তাহলে দেখুন, সূত্রকারও একটি সূত্র ব্যবহার করেছেন এই দুটো প্রত্যয়ের বিধানের জন্য। সেই জন্য এই দুটো প্রত্যয় সবসময় একসাথে পড়তে হয়। কিন্তু এই দুটো প্রত্যয়ের মধ্যে কিছু পার্থক্য অবশ্যই রয়েছে। ঠিক আছে? আচ্ছা, কখনো যদি আমার কথা কেটে যায় আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। ঠিক আছে? কারণ নেটওয়ার্ক সমস্যা হতে পারে। ঠিক আছে? এখন কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা হুম, যাচ্ছে। ঠিক আছে। যখনই অসুবিধা শোনা যাবে না আমাকে বলবেন। যদি আমি
লেফট হয়ে গেছি মনে হচ্ছে, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন গ্রুপে, ঠিক আছে? ওকে, দেখুন, ধাতু আমরা দু রকম দেখেছি, পরস্মৈপদী ধাতু আর আত্মনেপদী ধাতু। দু রকম ধাতু হয়। এবার বাচ্য দু রকম হয়, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। ভাববাচ্য আর কর্মবাচ্য মোটামুটি একই রকম, এই জন্য ভাববাচ্যকে আলাদা করে বাচ্য বলার কোনো দরকার নেই। মানে দরকার নেই বলে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি, কর্মবাচ্য ভাববাচ্য একই জিনিস। শুধু কর্মবাচ্যে কর্ম না থাকলে তাকে আমরা ভাববাচ্য বলছি। বাকি যদি আপনি নিয়ম দেখেন, কি নিয়মে চলে, প্রায় সব একই নিয়মে চলে, ধাতুর উপর প্রায় একই রকম হয়। শুধুমাত্র কর্মবাচ্যে কর্ম থাকে, ভাববাচ্যে কর্ম থাকে না, তাই জন্য তার নাম ভাববাচ্য। তাই কর্মবাচ্য মানে ভাববাচ্য, একসাথেই দুটো ব্যবহার করছি, ঠিক আছে? তাই দুটো বাচ্য আছে, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। দু রকম ধাতু হয়, পরস্মৈপদী ধাতু, আত্মনেপদী ধাতু। এবারে দেখুন, কর্তৃবাচ্যে পরস্মৈপদী ধাতুর ক্ষেত্রে সত্রী প্রত্যয় হয়, ঠিক আছে? কর্তৃবাচ্যে, দেখুন এই আমার স্ক্রিনে দেখতে পাবেন, আমার এখানে এই টেবিল করা আছে। কর্তৃবাচ্যে পরস্মৈপদী ধাতুর ক্ষেত্রে সত্রী প্রত্যয় হয়, কর্তৃবাচ্যে আত্মনেপদী ধাতুর ক্ষেত্রে সানজ প্রত্যয় হয়, ঠিক আছে? তাহলে কি হলো, কর্তৃবাচ্যে পরস্মৈপদী ধাতুর প্রয়োগ থাকলে সত্রী প্রত্যয় হয়, কর্তৃবাচ্যে আত্মনেপদী ধাতুর প্রয়োগ থাকলে সানজ প্রত্যয় হয়। কর্মবাচ্যের ক্ষেত্রে কি, কর্মবাচ্যের ক্ষেত্রে কিন্তু দু রকম ধাতুর প্রয়োগ থাকলেই সানজ প্রত্যয় হয়। তার মানে কর্মবাচ্যে পরস্মৈপদী ধাতুর প্রয়োগ থাকলেও সানজ প্রত্যয় হয়, আত্মনেপদী ধাতুর প্রয়োগ থাকলেও সানজ প্রত্যয়ই হয়, ঠিক আছে? তার মানে আমরা কি পাচ্ছি, সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তৃবাচ্যেই আমরা পাচ্ছি। কর্তৃবাচ্যে পরস্মৈপদী ধাতুর জায়গাতে সত্রী প্রত্যয় পাচ্ছি। সানজ প্রত্যয় কিন্তু দুটো বাচ্যেই পাচ্ছি। কর্তৃবাচ্যে আত্মনেপদী ধাতুর প্রয়োগ থাকলেও সানজ প্রত্যয় পাচ্ছি, আর কর্মবাচ্যে সব জায়গাতেই সানজ প্রত্যয় পাচ্ছি। বোঝা গেছে? এই হচ্ছে দুটো প্রত্যয়ের মধ্যে পার্থক্য। কোথায় প্রয়োগ, অর্থ কিন্তু দুটো প্রত্যয়ের একই। কি অর্থ? এখানে স্পেশাল কোনো অর্থ নেই। রামঃ মন্ত্রম পঠতি, এই একটা বাক্য, রামঃ মন্ত্রম পঠতি, এই বাক্যতে সত্রী প্রত্যয় করলে কি, এখানে এবারে পঠতি, রামঃ মন্ত্রম পঠতি, এটা কোন বাচ্যের বাক্য বলুন? সেটা করতে পারছে বাক্য। কর্তৃবাচ্যের বাক্য। ধাতু কি ধাতু রয়েছে, পরস্মৈপদী ধাতু নাকি আত্মনেপদী ধাতু? স্যার পরশ ধাতু হতে পরস্মৈপদী। পরস্মৈপদী ধাতু, খুব ভালো। তাহলে এখানে কি প্রত্যয় হবে, সত্রী প্রত্যয় হবে নাকি সানজ প্রত্যয় হবে? স্যার সূত্র অনুসারে তো স্যার এই সত্যি প্রত্যয় হবে, সূত্র অনুসারে। সত্রী প্রত্যয় হবে, খুব ভালো। তাহলে এখানে কর্তৃবাচ্য রয়েছে এবং পরস্মৈপদী ধাতুর প্রয়োগ রয়েছে, সেই জন্য এখানে সত্রী প্রত্যয় হবে। সেই জন্য দেখুন, এই টেবিলের ঠিক তলে একটা বাক্য দেওয়া আছে, রামঃ মন্ত্রম পঠতি, তার পাশে কি লেখা রয়েছে, রামঃ মন্ত্রম পঠন अस्ति। কি লেখা রয়েছে, রামঃ মন্ত্রম পঠন अस्ति। এইটাই হচ্ছে সত্যি প্রত্যয়ের প্রত্যয়ান্ত বাক্য। এখানে সত্যি প্রত্যয় রয়েছে। সত্যি প্রত্যয়ান্ত শব্দটা কি রয়েছে, পঠন। পঠন, এটা হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত শব্দ এখানে। বাকি বাক্য দেখুন একই রকম রয়েছে, রামঃ মন্ত্রম পঠতি, পঠতিটাকে যেন ভেঙে দেওয়া হয়েছে। রাম মন্ত্র পড়ছে, সেই পঠতিটাকেই যেন ভেঙে দেওয়া হলো, সেটা দিয়ে কি হলো, পঠন अस्ति। পঠতিকেই ভেঙে দিয়ে আমরা বলছি পঠন अस्ति। রামঃ মন্ত্রম পঠতি, রামঃ মন্ত্রম পঠন अस्ति। এখন এই দুটো বাক্যের অর্থ পরিবর্তন কি কিছু রয়েছে? না। যদি আমি ব্যাকরণ নিয়ম অনুসারে চলি, এখানে কিন্তু কোনো অর্থভেদ নেই। রামঃ মন্ত্রম পঠতি এই বাক্যের যা অর্থ, রামঃ মন্ত্রম পঠনস্তি এই বাক্যেরও একই অর্থ, ঠিক আছে?
কিন্তু এখানে একটা বিশেষ বিষয়, সেটা হচ্ছে এখন বর্তমান সংস্কৃতে আমরা কি করছি, আমরা তো একটু ইংলিশটা আগে শিখি, তো তো ইংলিশ ব্যাকরণের, ইংলিশ গ্রামারের একটা প্রভাব চলে এসেছে সংস্কৃত ব্যাকরণে। সেটা হচ্ছে ইংলিশে প্রেজেন্ট টেন্সের অনেক 4টে ভাগ রয়েছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে যদি বলি আই অ্যাম রিডিং আ মন্ত্রা, এবার কি হয়েছে, এই যে আই অ্যাম রিডিং আ মন্ত্রা, এখানে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি মন্ত্র এক পড়ছি, কন্টিনিউয়াস অর্থটা বোঝাচ্ছে। তো এখন কি করা হয়, মানে এইরকমই প্রয়োগ এখন সবাই করে, যে যেখানে এই কন্টিনিউয়াস অর্থটা বোঝানোর দরকার রয়েছে, সেখানে এই সত্যের প্রত্যয় অথবা সানজ প্রত্যয়ের প্রয়োগ সবাই করে ফেলে, করে থাকে আর কি। সেটা ভুল কিছু নয়, কারণ সত্যের প্রত্যয় বা সানজ প্রত্যয়ের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে, না এটা বর্তমান কালে হবে। তো স্পেসিফিক বর্তমান তো কিছু বলা নেই, সামান্য ভাবে বলা আছে বর্তমান কালে হবে। তাহলে সেটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হোক অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, সব জায়গাতেই কিন্তু এই সত্যি বা সানজ প্রত্যয়ের প্রয়োগ আমরা করতে পারি। সেই জন্য যদি কেউ প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থে সত্যি প্রত্যয়ের প্রয়োগ করে, সেটা ভুল নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে সত্যি প্রত্যয় শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থেই হয়, এটা ভাবাটা ভুল। কিন্তু এইটাই হচ্ছে এখন সমস্যা। এখন কি হয়ে গেছে না, আমি যদি বলি আই রাম রিডস আ মন্ত্রা, রাম রিডস আ মন্ত্রা, তখন আমি কি বলবো, রামহ মন্ত্রম পঠতি। যদি বলা হয় রাম ইজ রিডিং আ মন্ত্রা, রাম ইজ রিডিং আ মন্ত্রা, তখন কি বলা হচ্ছে, রামহ মন্ত্রম পঠন अस्ति। এটাই হয়ে গেছে সমস্যা। মানে আমরা ষষ্ঠী প্রত্যয়টাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছি। ঠিক আছে, এটা ভুল নয়, কিন্তু এই সীমাবদ্ধ করাটা ভুল। আমি সিম্পল প্রেজেন্ট অর্থেও সত্যি প্রত্যয়ে প্রয়োগ করতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাকরণ কিন্তু কোথাও বলছে না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থেই সত্যি প্রত্যয় বা সনজ প্রত্যয়ের প্রয়োগ হবে। কি বোঝাতে চাইলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন? সোমনাথ বাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার। পঙ্কজ বাবু, স্যার কি পঙ্কজ বলবো বাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। এইটা মাথায় রাখবেন, কারণ আপনি এখন এখন ম্যাক্সিমাম সবাই এটাই ভাবে, আহ, যে সত্যি প্রত্যয়ের প্রয়োগ করছি মানে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ বোঝাচ্ছে, কিন্তু সেটা নয়। সবসময় আমি সত্যি প্রত্যয় সিম্পল প্রেজেন্ট অর্থ, যেখানে আমি রামহ মন্ত্রম পঠাতি প্রয়োগ করছি, সেখানেও কিন্তু আমি রামহ মন্ত্রম পঠানাস্তি এটার প্রয়োগ করতে পারি, কোনো ভুল নেই এখানে। স্যার, ঠিক স্যার আছে। সত্যি পদ্ধতিটা, স্যার সত্যি সমাজপত্রটা কি এরকম ব্যবহৃত হয় যে চলতে চলতে খেতে খেতে বা হ্যাঁ, হাঁটতে আমি হাঁটতে? ওইটাই বলছি, এই চলতে চলতে খেতে খেতে, এই যে বলছি, এটা তো কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস, যে চলছে, নিরন্তর চলছে, তাই না? রাম এখন পড়ছে, মানে এখন এই পড়াশোনাটা চলছে, তখনই আমি রামহ মন্ত্রম পঠানাস্তি বলছি, কিন্তু এটা ভুল নয়। চলতে চলতে খেতে খেতে এই অর্থে রামহ মন্ত্রম পঠন আস্তি, এটা ভুল নয়। আমি বলছি ধরুন, রাম খেতে খেতে, খেতে খেতে বা খেতে খেতে পড়ছে, হতে পারে রামহ খাদন পঠতি, রামহ খাদন পঠতি, তাই তো? এটা বলছেন তো, রাম খেতে খেতে পড়ছে, হ্যাঁ স্যার, তাই হ্যাঁ। তো? হ্যাঁ, এইটা ভুল নয়, এটা ঠিক। এই যে রাম খেতে খেতে পড়ছে, যে কন্টিনিউয়াস অর্থটা বলেছে, এটা ভুল নয়। কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা ঠিকই, কিন্তু শুধুমাত্র এই অর্থতেই হয়। সিম্পল বর্তমান মানে একদম একদম সাদা বর্তমান, যেটা আমরা প্লেন বর্তমান, রাম মন্ত্র পড়ছে, এই অর্থে সত্যির প্রত্যয় হয় না, এটা ভাবাটা ভুল। সামান্য বর্তমানের প্রয়োগও কিন্তু আমি সত্যির প্রত্যয়ের প্রয়োগ করতে পারি, এটা বুঝতে হবে। বোঝা গেছে? চলতে চলতে খেতে খেতে অর্থেও হতে পারে, আবার এমনি বর্তমান সিম্পল বর্তমান অর্থও কিন্তু এটা হতে পারে।
স্যার, বোঝা গেছে পঙ্কজ বাবু? হ্যাঁ বলুন, সোমনাথ বাবু। খেতে খেতে পড়ছে এখানে তো স্যার দুটো ধাতু হয়ে গেল, একটা খেতে খেতে, একটা পড়ছে। তো এখানে হ্যাঁ। তো দুটো দুটো ধাতু হলো। তো এই ক্ষেত্রে হুম। এই ক্ষেত্রে আর স্যার শুধু পড়ছে যদি বলা হয় তাহলে ওটাই একটা ধাতু, খাওয়ার কথাটাই উল্লেখ নেই। তো হ্যাঁ। তো স্যার হ্যাঁ। দুটোতেই তো ব্যবহার হতে পারে, কিন্তু এইটাতে এই খেতে খেতে পড়ছে, এই পড়ছেটাই ভেঙে আবার আহ সত্যি প্রত্যয় সানস প্রত্যয় ব্যবহার হবে তো না, ওই খেতে খেতেটাও না, আবার ব্যবহার হবে? যেমন একটা বাক্য ধরুন, রাম রাম খেতে খেতে পড়ছে, ঠিক আছে? তাই রামঃ খাদন পঠতি। রাম পড়তে পড়তে খাচ্ছে। রামঃ পঠন খাদতি। ঠিক আছে? বোঝা গেছে? এবার রাম পড়ছে, রামঃ পঠন अस्ति, এটাও হতে পারে। আমি যে শুধু বলি রাম পড়ছে মানে রাম পড়ছে অনুবাদ করুন, কি বলবেন? রামঃ পঠতি। এই জায়গাতে আপনি রামঃ পঠনস্তিও বলতে পারেন। এটাই বলতে চাইছি, আর কিছু নয়। মানে হ্যাঁ, তাহলে পড়তে স্যার পড়তে খেতে এই খেতে এই শেষ, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, শেষ উদাহরণটাই আপনি যেটা বললেন পঠন অস্তি, ওটা তো স্যার হুম। রামাহ পঠন্তি, সরি স্যার, হ্যাঁ, রামাহ পঠতি, ওইটাকেই তো স্যার হ্যাঁ, আপনি পঠতি ওই ধাতুটাকেই ভেঙে পঠন অস্তি করলেন। আর পঠনস্থি স্যার, বললাম, একদমই তাই। হ্যাঁ, আর আগের ব্যবহার যেটা আপনি করলেন স্যার, খেতে খেতে পড়ছে, ওখানে তো স্যার হুম। পড়ছেটাকে তো ভাঙছেন না, শুধু খেতে খেতে যেটা ওটাকে খাদন বলছেন, খাদন ব্যবহার হ্যাঁ করছেন, হ্যাঁ হ্যাঁ। পঠন অস্তি হ্যাঁ তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ। না। তো না, আপনি স্যার করতেই পারেন না, আপনি করতে পারেন। আপনি যদি বলেন দুটোকেই ভাঙবেন, আপনি বলে রামঃ খাদন পঠনস্তি, ভুল কিছু নয়। এটাও ব্যাকরণগতভাবে ঠিক। একদম ঠিক, কোনো কেউ ভুল বলতে পারবেন না। রামঃ খাদন পঠনস্তি, একদম ঠিক, কেউ ভুল বলতে পারবেন না। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝলাম। হ্যাঁ, মানে খেতে খেতে চলতে চলতে অর্থে এটা তো হয়, এটা তো সবাই জানে, এটা খুব ফেমাস, প্রসিদ্ধ। ঠিক আছে? যে খেতে খেতে, যখনই বলতে চাইছি খেতে কিছু একটা ক্রিয়া করতে করতে আরেকটা ক্রিয়া করছে, দুটো ক্রিয়া একসাথে করছে, তখন একটা ক্রিয়া বোঝাতে আমরা সত্যি প্রত্যয় প্রয়োগ করে থাকি। ঠিক আছে? বা কিছু কন্টিনিউয়াস অর্থ বোঝাতে গেলে আমরা সত্যি প্রত্যয় প্রয়োগ করে থাকি। এটা এটা খুব প্রচলিত, এটা সবাই করেই থাকে। কিন্তু সেটা তো হবেই, কিন্তু সিম্পল প্রেজেন্ট, সিম্পল বর্তমান, যেখানে আমি পঠতি প্রয়োগ করি, ক্রীড়াতি প্রয়োগ করি, লিখতি প্রয়োগ করি, সেখানেও কিন্তু আমি ওটাকে ভেঙে সত্যি প্রত্যয় প্রয়োগ করে পঠনাস্তি, ক্রীড়ানাস্তি, লিখানাস্তি, গচ্ছানাস্তি, খাদানাস্তি করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ নাকি কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন, ডাউট থাকলে যতক্ষণ ডাউট ক্লিয়ার হচ্ছে জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই। না স্যার, ডাউট বলুন। নেই, কিন্তু এটা মানে আগে জানতাম না তো যে এই খেতে খেতে পড়ছে এই ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা মানে প্রচলিত আছে, ওটা জানতাম না হ্যাঁ বলেই হ্যাঁ। স্যার জানলাম, তবে ওইটা স্যার ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। যে খেতে খেতে এটাকেও ঠিক, ভাঙা যায়, আবার খেতে খেতে পড়ছেটাকেও আবার ভেঙে দুটোকেই ভাঙা যায়, একসঙ্গে ভেঙে ভাঙা আমি ব্যবহার করতে পারি। ভাঙা যায়, ভাঙা যায়। আপনি যদি কোনো প্রাচীন মানে কাব্যগ্রন্থ বা প্রাচীন কোনো সংস্কৃতের গ্রন্থ দেখেন, প্রাচীন মানে খুব প্রাচীন আমি বলছি না, যেগুলো কাব্যগ্রন্থ হয় না, কাব্য গদ্য গ্রন্থ বা পদ্য গ্রন্থ দেখেন, নাটক টাটক ইত্যাদি দেখেন, সেখানে দেখতে পাবেন যে সত্যির প্রত্যয় প্রয়োগ শুধুমাত্র এই খেতে খেতে চলতে চলতে অর্থে হয়েছে এরকম নয়, এমনি অর্থেও এই সত্যির প্রত্যয় প্রয়োগ আমরা করে থাকি, করেছেন কবিরা। ঠিক আছে? অ্যাকচুয়ালি কি বলুন তো, সত্যির প্রত্যয়ের প্রয়োগটা কখন করে বলুন দেখি? অনেক বড় বাক্য করার জন্য, মানে কি বাক্যগুলো জোড়ার জন্য। বুঝা গেছে? মানে এরকম বলতে আমরা সব বলি না যে আহ, যেই আমি আহ, যেই আমি পড়ছিলাম, সেই আমি তখন আহ, মাকে বলছিলাম। ঠিক আছে? তো এরকম যখন আমি অনেক, যখন এগুলো কমপ্লেক্স সেন্টেন্স হয় না, খুব বড় বড় সেন্টেন্স হয়, তখন আমরা এমনিতে কি বলবো? ইহ অহম
अपठम বা পঠিতবান সহ অহম মাতরম উক্তবান, তাই তো? কিন্তু এখানে দেখুন, আপনি এখানে সত্যি প্রত্যয় করে দিতে পারেন। পঠন অহম মাতরম উক্তবান বা পঠতা ময়া মাতা উক্তা। দেখলেন, এই যে দুটো বাক্য ছিল, দুটো বাক্যকে আপনি কিভাবে সহজ করে একটা বাক্য করে দিতে পারলেন। সত্যি প্রত্যয় প্রয়োগটা করলেন বলে পঠতা ময়া বা পঠন অহম মাতরম উক্তবান। তাহলে এই দেখুন, এই যে যেই আমি পড়ছিলাম সেই আমি মাকে বললাম, এই পুরোটা পঠন অহম মাতরম উক্তবান। এতে বোঝা গেল কিনা? বোঝা গেছে? তো কবিরা কি করতেন, যখন ধরুন কোনো বড় বড় কিছু বোঝাতে হবে, বড় বড় বাক্য, তখন এরকম সত্যি প্রত্যয় প্রয়োগ করে করে বড় 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 সব বাক্য রচনা করতেন। ঠিক আছে? এই জন্য সবসময় ওনারা কন্টিনিউয়াস অর্থতেই করতেন এরকম কোনো দেখা যায় না, সব অর্থতেই ওনারা মানে সত্যি প্রত্যয় বা সমাস প্রত্যয় প্রয়োগ করতেন। ঠিক আছে, তাহলে এই বিষয়টা দুজনের ক্লিয়ার তো আপনাদের? হুম হ্যাঁ স্যার, স্যার হচ্ছে ক্লিয়ার। হুম হুম। দেখুন আরো কটা উদাহরণ দেখুন, বুঝতে পারবেন। দেখুন এখানে দেখুন, পরপর দেখুন, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, পড়ছি দেখুন। রামঃ মন্ত্রম পঠতি, রামঃ মন্ত্রম পঠন अस्ति। এটাই যখন করব, রামৌ মন্ত্রম পঠতঃ, রামৌ মন্ত্রম পঠতঃ, তখন কি হয়ে যাবে? রামৌ মন্ত্রম, কি লেখা আছে পড়ুন। পঠন্তঃ পঠন্তঃ সন্তি। হুম, তার আগে রামৌ মন্ত্রম পঠতঃ, তার পাশে কি লেখা আছে? রামৌ মন্ত্রম পঠন্তৌ স্তঃ, তাই তো? দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। রামো মন্ত্রম পঠন্তৌ স্তঃ। এই দেখুন দ্বিবচন হয়ে গেল, রামও দ্বিবচন হয়ে গেল, সেই জন্য পঠন্তৌ এটাও দ্বিবচন। তার মানে এটা কি বুঝছেন? সত্যি প্রত্যয়ান্ত শব্দ বা সানজ প্রত্যয়ান্ত শব্দ এগুলো কর্তাকে ফলো করে, কর্তাকে অনুসরণ করে। ঠিক আছে? মানে যেমন তবতু প্রত্যয়ান্ত শব্দ ছিল কিরকম, কর্তাকে অনুসরণ করত, সেরকম সত্যির প্রত্যয়ান্ত শব্দ এবং সমাজ প্রত্যয়ান্ত শব্দ কিন্তু কর্তাকে অনুসরণ করে। তাই দেখুন, কর্তার দ্বিবচন হয়ে গেল বলে সত্যি প্রত্যয়ান্ত শব্দটাও কিন্তু দ্বিবচন হয়ে গেল, রামও পঠন্তৌ। তাহলে রামাহা মন্ত্রম পঠন্তি, এটা কি হয়ে যাচ্ছে দেখুন, তার পাশে লেখা আছে রামাহা মন্ত্রম পঠন্তঃ সন্তি। কি আছে? রামাহা মন্ত্রম পঠন্তঃ সন্তি। অর্জুনঃ শ্লোকম লিখতি, কি হবে? কি লেখা আছে পড়ুন, পড়ুন পঙ্কজবাবু পড়ুন। অর্জুনঃ শ্লোকম লিখন অস্তি। তারপরে কি লেখা আছে অর্জুনৌ নিচের লাইনে? শ্লোকম অর্জুনৌ শ্লোকম লিখতি। সরি, অর্জুনৌ শ্লোকম লিখতঃ। তারপর হুম হচ্ছে অর্জুনৌ শ্লোকম লিখন্তৌ স্তঃ। স্তঃ। হুম। তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন তো? অর্জুনঃ লিখন, অর্জুনও হলে কি হয়ে যাচ্ছে? কি হয়ে যাচ্ছে? অর্জুনও হলে লিখন্তৌ, তাই তো? তাই তো? এখন যদি বলি অর্জুনাহ শ্লোকম লিখন্তি, অর্জুনাহ শ্লোকম লিখন্তি, তাহলে এখানে সত্যি প্রত্যয় করলে কি হবে বলুন পঙ্কজবাবু? স্যার তাহলে বলুন। এখানে হচ্ছে, হ্যাঁ স্যার, তাহলে অর্জুনঃ শ্লোকম লিখন্তঃ সন্তি। সন্তি, খুব ভালো, অর্জুনাহ শ্লোকম লিখন্তঃ সন্তি। সোমনাথ বাবু পরেরটা পড়ুন, কি লেখা আছে তার পরের লাইনে? স্যার বালকः কবিতাম, বালকः নয়, বালকः, হ্যাঁ বর্গীয় ব। বালকः কবিতাম রচয়তি। হুম। তারপরে স্যার লেখা আছে বালকः কবিতাম রচয়ন अस्ति। আচ্ছা, অস্থি এটা বিসর্গটা ভুল দেওয়া আছে, অস্থিতে বিসর্গ হবে না, ঠিক আছে? তাহলে আচ্ছা। বালকः কবিতাম রচয়ন अस्ति, তাহলে এখানে কি হলো? সত্যি হলো, বুঝতে পেরেছেন? বালকः কবিতাম রচয়তি, বালকः কবিতাম রচয়ন अस्ति। দেখুন, বালককে ফলো করলো রচয়ন, কবিতা কিন্তু ফলো করেনি। কবিতা কিন্তু স্ত্রীলিঙ্গ, আর কর্ম কর্ম আছে, কর্মকে কিন্তু অনুসরণ করছে না, কাকে অনুসরণ করছে? কর্তাকে। বালকः এটা পুলিঙ্গ প্রথমার এক বচন, রচয়ন এটা পুলিঙ্গ প্রথমার এক বচন।
বুঝা গেছে? বালকः কবিতাম রচয়ন अस्ति। পরেরটা বলুন কি আছে দেখুন। बालकौ कवितां বালকও নয়, বালকও। बालकौ कवि হুম बालकौ कवितां रचयतः। হুম। बालकौ कवितां रचयन्तौ स्तः। খুব ভালো, বালকও কবিতাম রচয়ন্তু স্তः। আচ্ছা, এরপরে যদি আমি বহু বচনে করি, বালকাः কবিতাম রচয়ন্তি, বালকাः কবিতাম রচয়ন্তি, তাহলে কি হবে? তাহলে স্যার এরকম হবে, বালকাः হুম कवितां रच रचयन्ति হুম रचयन्ति सन्ति। হুম। রচয়ন্তः। ও ও দেখুন কি হচ্ছিল, পঠন পঠন্তৌ হ্যাঁ, পঠন্তः, লিখন ব- লিখন্তৌ লিখন্তः, তাহলে কি হবে? রচয়ন রচয়ন্তৌ, তারপর রচয়ন্তः। রচয়ন্তः। পরেরটা পঙ্কজবাবু পড়ুন কি আছে। স্যার রামः জনান রক্ষ্যতি, হুম রামः জনান রক্ষণ अस्ति, হুম রামৌ জনান রক্ষতः, হুম রামৌ জনান রক্ষন্তৌ স্তः। হুম। বহুবচন করলে কি হবে? রামः জনান রক্ষন্তি, তারপর হুম রামः জনান রক্ষণ সন্তি, হুম। রামাহ জনান, তারপর রক্ষন্তঃ সন্তি। রক্ষন্তः সন্তি। ঠিক, রামাহ জনান রক্ষন্তः সন্তি। আচ্ছা, পরেরটা বলুন তো সোমনাথ বাবু কি আছে। श्यामः হুম श्यामः विद्यालयं गच्छति। হুম श्यामः विद्यालयं गच्छन् अस्ति। হুম। তারপর নিচে দেখুন কি আছে। श्यामः श्यामौ শ্যামৌ। श्यामौ विद्यालयं गच्छतः। হুম श्यामौ श्यामौ विद्यालयं गच्छन्तौ स्तः। হুম। বহুবচন করে বলুন কি হবে। श्यामौ विद्यालयं, শ্যামাহ। হ্যাঁ শ্যামাः বহুবচন বহু। হুম। শ্যামাः विद्यालयं गच्छन्तः सन्ति। শ্যামাহ বিদ্যালয়ম গচ্ছন্তঃ সন্তি। তাহলে বুঝতে পারছেন তো কিরকম করে চেঞ্জটা হচ্ছে? ঠিক আছে, এবারে দেখুন, যেমন এটা সত্যি প্রত্যয় হচ্ছে, তাহলে দেখুন কিভাবে রূপটা আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু নিয়মে আসি। হ্যাঁ, একটু নিয়ম দেখতে হবে পরে। নিচে আমার নিয়ম লেখা আছে, সত্যি প্রত্যয়ের নিয়ম। দেখুন কি নিয়ম আছে। প্রথমে, সত্যি প্রত্যয় কখন হয়? সত্যি প্রত্যয় নিয়মগুলো দেখতে পাচ্ছেন সকলে, বাংলাতে নিয়মগুলো লেখা আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হুম। সত্যি প্রত্যয় পরস্মৈপদী ধাতুর পরে হয়, এটা আমরা দেখলাম। সত্যি প্রত্যয় সাধারণভাবে বর্তমান কালে হয়, আমরা দেখলাম। সত্যি প্রত্যয়ান্ত শব্দ কর্তাকে অনুসরণ করে, তাহলে কি হচ্ছে? কর্তার লিঙ্গ বচন এবং বিভক্তি অনুসারে সত্যি প্রত্যয়ান্ত শব্দের লিঙ্গ বচন ও বিভক্তি হচ্ছে, আমরা দেখলাম সেটা। রামঃ লিখন, রামৌ লিখন্তৌ, রামাহ লিখন্তঃ। ঠিক আছে, এবারে দেখুন, এইবারে হচ্ছে যেটা শিখতে হবে সেটা হচ্ছে, আমি এই সত্যি প্রত্যয়ান্ত শব্দগুলো তৈরি করব কি করে, তাই না? এখন তো আমি আমার মাত্র লেখা ছিল, আপনারা দেখে দেখে পড়ে দিলেন। রক্ষন্ত রক্ষণ রক্ষন্ত রক্ষন্ত, লিখন লিখন্ত লিখন্ত, রচয়ন রচয়ন্ত রচয়ন্ত, আপনি দেখে দেখে বলে দিলেন। কিন্তু আমি একটা ধাতু ধরুন দিলাম আপনাকে, রামহ মন্ত্রম আহ, লিখাতি। তাহলে এই লিখাতি ক্রিয়াপদ থেকে আমি বললাম আপনাকে এই বাক্যে আপনি সত্যি প্রত্যয়ের প্রয়োগ করুন। রামহ মন্ত্রম পঠাতি, এই বাক্যে আপনি সত্যি প্রত্যয়ের প্রয়োগ করুন। তাহলে এখন আপনি এই পঠাতি থেকে, এই পঠাতি ক্রিয়াপদ থেকে
সত্যির প্রত্যয়ান্ত শব্দটা পাবেন কি করে, তাই না? সেটা তো জানতে হবে, সত্যি কথাটা পাবো কি করে আমি। তো সেইটা এবারে নিয়মগুলো এবারে দেখতে হবে। কিছু নিয়ম রয়েছে, হ্যাঁ, কিভাবে সেটা পাবেন সেগুলো, কিছু সেই ফর্মুলা গুলো দেখুন লেখা আছে, ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন। কর্তা যদি পুলিঙ্গে, প্রথমে হচ্ছে পুলিঙ্গ এবং নপুংসক লিঙ্গে সত্যি প্রত্যয়ান্ত শব্দের নির্ধারণ। মানে পুলিঙ্গ যদি কর্তা পুলিঙ্গে থাকে, যদি কর্তা নপুংসক লিঙ্গে থাকে, তাহলে সত্যি প্রত্যয়ান্ত শব্দটা আমি কি করে বের করব? এটা নিয়ম মোটামুটি একই, কারণ পুলিঙ্গ এবং নপুংসক লিঙ্গের ক্ষেত্রে নিয়ম একই বলে দুটো দুটো লিঙ্গের ক্ষেত্রে এক এক জায়গাতে নিয়ম বলা আছে। আর স্ত্রীলিঙ্গের জন্য পুরো আলাদা আলাদা করে নিয়ম বলা আছে। ঠিক আছে? নপুংসক লিঙ্গ এবং পুল্লিঙ্গের ক্ষেত্রে নিয়মটা একই বলে একসঙ্গে নিয়মটা বলা হয়েছে। কি নিয়ম বলা হয়েছে দেখুন, কর্তা যদি পুলিঙ্গি অথবা নপুংসক লিঙ্গি হয়, তাহলে লট লকারে প্রথম পুরুষের বহুবচনের রূপ নিতে হবে। কি করতে হবে? লট লকারে প্রথম পুরুষের বহুবচনের রূপ নিতে। আমরা একটা উদাহরণ দেখি, তারপর সেভাবে করি। রামঃ মন্ত্রম লিখাতি, এই হচ্ছে এখানে বাক্য। এই বাক্যে আমরা নিয়মগুলো ইউজ করতে করতে যাব, ঠিক আছে, কিভাবে কি হচ্ছে। তাহলে এখানে কর্তা কোন লিঙ্গে রয়েছে? রামঃ মন্ত্রম লিখাতি, এখানে কর্তা কোন লিঙ্গে রয়েছে? পুলিঙ্গে। পুলিঙ্গে রয়েছে। তাহলে কর্তা পুলিঙ্গি হচ্ছে। তাহলে কর্তা পুলিঙ্গি হলে কি করতে হবে? লট লকারে প্রথম পুরুষের বহুবচনের রূপ নিতে হবে ক্রিয়াপদের। ক্রিয়াপদ কি আছে বাক্যে? ক্রিয়াপদ কি আছে? পঠতি। না, রামঃ মন্ত্রম লিখতি বললাম, তাহলে লিখতি। লিখতি লিখতি। এই লিখতি ক্রিয়াপদের লট লকারে প্রথম পুরুষের বহুবচনের রূপ কি হবে? লট লিখন্তি। লকার মানে লিখন্তি। সোমনাথ বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু এখনো মানে পুরোটা তো আহ, হ্যাঁ, শুনলে পুরোটা যাচ্ছে, বুঝতে পারবো। হ্যাঁ পুরোটা যাচ্ছে। লট লকারে প্রথম পুরুষের বহুবচন রূপ হলো লিখান্তি। এবারে কি হচ্ছে দেখো, এবার তারপরে কি বলছে, তার শেষে দন্তের তয় হস্যই থাকলে নকার আর ইকারটাকে বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন, আর যদি তি থাকে, যদি শুধুমাত্র তয় হস্য ইকার থাকে, তাহলে ইকারটা বাদ দিতে হবে। অনেক সময় লট লকারে প্রথম পুরুষের বহুবচনে দন্তের তয় হস্য কিন্তু সবসময় থাকে না। অনেক সময় শুধুমাত্র তয় হস্যই থাকে। যেমন একটা ধাতু আপনারা বলুন, আপনারা জানেন, আপনারা প্রয়োগ করেছেন ধাতুটা অনেকবার, আমার ক্লাসেই প্রয়োগ করেছেন, যে ধাতুতে লট লকারে প্রথম পুরুষের বহুবচনে দন্তের তয় হস্যই শেষে নেই, তয় হস্যই আছে। কি ধাতু বলুন দেখি? আপনারা প্রয়োগ করেছেন, আমার ক্লাসে অনেকবার প্রয়োগ করেছেন, মনে করুন, যার মনে পড়বে সে বলুন। স্যার বলবো? বলুন। শেষে কি থাকবে না স্যার? দন্তের নয় তয়সী তো? দদতি স্যার, দদতি। একদম, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হলো। আমরা অনেকবার প্রয়োগ করেছি দাদাতি। কি রূপ হয় দাদাতি? তারপর দাদাতি। দদাতি, দত্তঃ, দদতি। খুব ভালো, দাদাতি দত্তঃ দাদাতি। তাহলে দেখুন, এইটা দা ধাতু, এর দেখুন লট লকারে প্রথম পুরুষের বহুবচনের শেষে কিন্তু দন্তের হর্ষই নেই। তাই সবসময় দন্তের তার নিয়ম নেই, এই জন্য দু জায়গার জন্য নিয়ম বলা আছে। কোন কোন ধাতুর ক্ষেত্রে লট লকারে প্রথম পুরুষের বহুবচনের শেষে দন্তের হর্ষই থাকে, কোন কোন ধাতুর ক্ষেত্রে লট লকারে প্রথম পুরুষের বহুবচনের শেষে দন্তের হর্ষই থাকে না। ঠিক আছে? তো যেখানে দন্তের হর্ষই থাকে না, সেখানে সেখানে তয় হর্ষই থাকবে। তাই যেখানে শুধুমাত্র তয় হর্ষই আছে, সেখানে ইকারটা বাদ দিতে হবে। আর যেখানে তয় হর্ষই আছে, সেখানে দন্তেন্যটাও বাদ দিতে হবে, আবার ইকারটাও বাদ দিতে হবে। তাহলে এখন আমরা কি বাক্য দেখছিলাম? রামঃ মন্ত্রম লিখন্তি। এখানে শেষে তয় হর্ষই আছে না, তয় হর্ষই। রামঃ মন্ত্রম লিখাতি ছিল বাক্য, সেই লিখতির আমরা লট লকারের প্রথম পুরুষের বহুবচনের রূপ নিয়েছি, কি পেলাম? লিখান্তি। এই লিখান্তিতে শেষে তয় হর্ষই আছে না তয় হর্ষই আছে?
কি আছে? দন্তের নয় তয় হস্যই। দন্তের নয় তয় হর্ষই আছে। তাহলে এখান থেকে কি কি বাদ দিতে হবে নিয়ম অনুসারে? দন্তন্য আর ইকার। দন্তেন্ন আর ইকার। তাহলে লিখান্তি থেকে দন্তেন্ন আর ইকার বাদ দিলে কি পড়ে থাকছে? লিখাত বা লিখত। লিখত। লিখত নয়, লিখত। দন্তেন্ন বাদ দিয়ে দিয়েছি, ইকারও বাদ দিয়ে দিয়েছি, লিখত কি করে থাকবে? হ্যাঁ স্যার, তয় বোঝা হলন্ত। গেছে? তয় হলন্তই থাকবে। এই দেখুন এখানে এটা আমি দেখিয়েছি। আমাদের পঠন্তি আছে, ঠিক আছে, পঠন্তি। পঠন্তি কি পঠন্তিতে কি কি বর্ণ আছে? প, অ, ঠ, অ, দন্তেন্ন তয় হর্ষই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে দেখুন দন্তেন্ন আর ইকারটা বাদ যাচ্ছে, এগুলো হাইলাইট করা আছে। দন্তেন্ন ইকারটা বাদ পড়ে থাকছে কি? পঠাৎ। বোঝা গেছে? লিখান্তিতে কি পড়ে থাকবে? লিখত। গচ্ছন্তিতে গচ্ছত। রক্ষন্তিতে কি পড়ে থাকবে? হুম, কি পড়ে থাকবে? রক্ষত। তাই তো? বোঝা গেছে? হ্যাঁ বুঝতে স্যার। পারছেন? হ্যাঁ স্যার। এবারে দেখুন দদাতি, যেটা বললাম দদাতি, আপনি বললেন তার বহুবচনে কি হচ্ছে? দদাতি। দদাতি, দত্তঃ, দদাতি। শেষে কি আছে? তয় হর্ষই। তো তয় হর্ষই তাহলে কি বাদ যাবে? কি বাদ দিতে হবে? শুধুমাত্র হ্রস্বইকারটা বাদ দিতে হবে, তাই তো? তাহলে দদতি থেকে হ্রস্বইকার বাদ দিলে কি পড়ে থাকে বলুন? দদাত। দদত। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবারে দেখুন, এবারে নিয়মে আসি। এই যে এই যে দন্তেন্ন ইকার বাদ দিচ্ছেন, এই যে হর্স্বইকার বাদ দিচ্ছেন, এইগুলো বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে সত্যি প্রত্যয়ান্ত প্রাতিপদিক বা মূল শব্দ। এই যে আপনি লিখান্তি থেকে দন্তেন্ন ইকারটা বাদ দিয়ে কি পাচ্ছেন? লিখত। এই লিখতটাই হচ্ছে প্রাতিপদিক বা মূল শব্দ। দদাতি থেকে হর্স্বইকার বাদ দিয়ে পড়ে থাকছে দদাত। এটাই হচ্ছে প্রাতিপদিক বা মূল শব্দ। ঠিক আছে, বোঝা গেছে? এবার এই প্রাতিপদিক বা মূল শব্দ একটি শব্দের মতো করে চালাতে হবে। দেখুন, এবারে পরের নিয়মটা পড়ুন। যেটা পড়ে থাকবে সেটি প্রাতিপদিক। যেখানে দন্তের তয় হর্ষই থাকে সেই প্রাতিপদিক পুল্লিঙ্গে ধাবত শব্দের মতো চলবে, আর যেখানে তয় হর্ষই থাকে সেই প্রাতিপদিক পুল্লিঙ্গে মরুৎ শব্দের মতো চলবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে লিখান্তি, এখানে লিখতটা থাকছে, এই লিখতটা কোন শব্দের মতো চলবে? ধাবত শব্দের মতো নাকি মরুৎ শব্দের মতো? ধাবন শব্দের মতো। ধাবন নয়, ধাবত শব্দ। ঠিক আছে, কি শব্দ? তয় হলন্ত, ধাবত শব্দ। আর লিখত এটা কোন শব্দের মতো চলবে? ধাবত শব্দের মতো চলবে। দদত এটা কোন শব্দের মতো চলবে? দদত। স্যার মরুৎ শব্দের মতো। মরুৎ শব্দের মতো চলবে। ঠিক আছে। স্যার, একটা সেই প্রশ্ন ছিল স্যার, বলছি স্যার ধাবত শব্দটা কি স্যার ভগবত শব্দের অনুরূপ, না এর একটু শব্দ? আলাদা, শুধু প্রথম পুরুষের এক বচনের রূপটা আলাদা হয়, বাকি সব রূপই একই। প্রথম পুরুষের দ্বিবচন থেকে বাকি সব রূপই একই হয়। শুধুমাত্র প্রথম পুরুষের এক বচনে ভগবত শব্দে কি হয়? ভগবান। তাই তো? একটা আকার হ্যাঁ। আসে ভগবান। এখানে ধাবান হয় না, কি হয়? ধাবন। ও আচ্ছা। এইটুকুই পার্থক্য। বাকি যদি ধাবন্ত ধাবন্ত ধাবন্তম ধাবন্ত ধাবন্ত, এ সব একই। ঠিক আছে, স্যার শুধুমাত্র প্রথম পুরুষের। আর একটা প্রশ্ন করছি স্যার। স্যার এই ধাবত হুম, শব্দটা তাহলে কি স্যার, যেমন ভগবত শব্দটা পুংলিঙ্গ, ত প্রত্যয় মানে তকারান্ত শব্দ, তো স্যার এই তকারান্ত ধাবত। শব্দ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেটা তকারান্ত, ঠিকই বলেছেন। তারপর হ্যাঁ, তো প্রশ্নটা এটাই করছিলাম স্যার, ধাবত শব্দটা তাহলে কি তকারান্ত হওয়া সত্ত্বেও এটা নিশ্চয়ই তাহলে পুংলিঙ্গ না, যার জন্য এরকম পরিবর্তন হচ্ছে? না না, এটাও পুলিঙ্গ। এটাও পুলিঙ্গ। তকারান্ত পুলিঙ্গ একটাই শব্দ আছে সেরকম তো কোনো কথা নেই। তকারান্ত পুলিঙ্গ অনেক শব্দ থাকতে পারে, অনেক শব্দ আছেও। মরুৎ শব্দটাও তকারান্ত পুলিঙ্গ। এই যে মরুৎ শব্দ বলা হলো,
দেখুন, টি টি থাকলে শেষে সেই প্রাতিপদিক পুলিঙ্গে মরুৎ শব্দ তকারান্ত পুলিঙ্গ। তো তার রূপ আবার আলাদা, মরুত মরুত মরুতাহ মরুতম মরুত মরুত, এরকম রূপ হয়। তো তকারান্ত পুলিঙ্গ সমস্ত শব্দই ভগবত শব্দের মতো চলবে, এরকম কোনো নিয়ম নেই। বুঝা গেছে? স্যার, স্যার আগের ক্লাসে বলতে স্যার, আগে মানে লেভেল 1-এ তো স্যার এটা শেখানো হয়েছিল যে যদি স্যার একই কারান্ত হয় মানে শব্দ পরিচয়ে হুম হুম পুলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ এবং একই কারান্ত হলে সেই হুম প্রকারের যত মানে সেই কারান্ত এবং সেই একই লিঙ্গ বিশিষ্ট যত শব্দ হুম থাকবে সব শব্দই হুম। একই রূপে চলবে, এটা নিয়ম ছিল না স্যার? না, এটা এটা কোনো নিয়ম নয়। এটা এই নিয়মটা চলবে না। সবসময় একই কারান্ত সব শব্দ তো হয় না। মানে একই কারান্ত একটাই শব্দ থাকবে, সেগুলো নিয়ম নেই না, আলাদা হতেই পারে। না, একই কারান্ত একই লিঙ্গ বিশিষ্ট হলেও হবে না? না না, হবে না। এখন আপনাকে বলছি, আপনি আহ, স্যার আমাদেরকে যেমন স্যার তৎ নদীটা শব্দ যদি দেখুন, আমি যা বলছি, আপনি আপনি মুখস্থ করেছেন তৎ শব্দ, সহতৌতে মুখস্থ আছে, সহতৌতে তমতৌতান, তৎ শব্দ মুখস্থ আছে। হ্যাঁ, ওটা তো স্যার সর্বনাম বোধহয়। হ্যাঁ, সর্বনাম। তাহলে যদি হ্যাঁ, আপনার নিয়ম অনুসারে যদি এরকম যদি নিয়মটা হয়, যদি যে যে নিয়মটা যেই বলে থাকুক না কেন, তকারান্ত সমস্ত শব্দ, তকারান্ত পুলিঙ্গ সমস্ত শব্দ একরকমই চলবে, তাই তো? এটাই তো নিয়ম। যদি সেরকম না হয়, তকারান্ত পুলিঙ্গ শব্দগুলো একরকম চলবে। তাহলে এখন ভগবত শব্দ তকারান্ত, তৎ শব্দ তকারান্ত। তাহলে তৎ শব্দটাকেও ভগবান শব্দের মতো চলতে সেরকম রূপ হতে হতো। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে তো পেরেছি স্যার, কিন্তু হ্যাঁ, এই স্যার, জন্য এইরকম নিয়মটা, এরকম নিয়ম নেই অ্যাকচুয়ালি। মানে হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেরকম হয়, কিন্তু স্যার সব আপনি সময় যেমন নদী পড়া দিয়েছিলেন স্যার, তারপর এবার নদী যদি স্যার হয় তাহলে তো ইকারান্ত সমস্তই স্ত্রীলিঙ্গ বিশিষ্ট যদি অন্য হ্যাঁ শব্দ হয় তাহলে নদীর মতো চালাবো না? হ্যাঁ, অবশ্যই চলবে, কিন্তু সেটা সব জায়গাতে নয়। যেমন অকারান্ত, অকারান্ত পুল্লিঙ্গ শব্দ রাম শব্দই আছে, অন্য কোনো শব্দ নেই, সেক্ষেত্রে সেটা কাজে লাগবে। দীর্ঘ ইকারান্ত নপুংসক নদী শব্দ আছে, এরকমই সব শব্দ চলবে, সেখানে কোনো বিকল্প নেই। কিন্তু সব জায়গাতে যে একটা কারান্ত একটাই শব্দ থাকবে সেরকম ব্যাপার নেই, কিছু কিছু জায়গাতে সেরকম আছে। অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ ফল শব্দই আছে, অন্য কোনো শব্দ নেই। সেখানে যেখানে অকারান্ত ক্লিবলিঙ্গে সব শব্দই ফল শব্দের মধ্যেই চলবে, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যেমন এই ভগবত শব্দের ক্ষেত্রে, তকারান্ত পুল্লিঙ্গ শব্দের ক্ষেত্রে, এখানে কিন্তু অনেকগুলো অপশন থেকে যাচ্ছে। এই জন্য এক্ষেত্রে কিন্তু সব শব্দ ভগবত শব্দ চালালে হবে না। তাই সব জায়গাতে এরকম নয়, অনেক ম্যাক্সিমাম জায়গাতেই এরকম যে একটা কারান্তে একটাই শব্দ রয়েছে, সেরকমই সব শব্দ চলবে। কিন্তু 100টা জায়গায় এরকম নেই, 10টা জায়গা অন্যরকমও রয়েছে, সেখানে বুঝতে কিন্তু পেরেছি, তিন বুঝতে চারটে পেরেছি। শব্দের অপশন রয়েছে, সেখানে সেরকম ব্যতিক্রম। চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যতিক্রম 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 রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এবার স্যার ক্লিয়ার স্যার, হ্যাঁ, কয়েকটা ব্যতিক্রম আছে। হুম। তো এখানেই দেখুন আমি দুটো অপশন পেয়ে যাচ্ছেন, তকারান্ত পুল্লিঙ্গ ধাবত শব্দ পেয়ে যাচ্ছেন, আর তকারান্ত পুল্লিঙ্গ মরুৎ শব্দ পেয়ে যাচ্ছেন। দেখুন, ধাবত শব্দের রূপ কেমন হয়? ধাবন, ধাবন্তৌ, ধাবন্তঃ, ধাবন্তম, ধাবন্তৌ, ধাবতঃ, ধাবতা, ধাবদ্ভ্যাম, ধাবদ্ভিঃ, এভাবে রূপ হয়। মরুৎ শব্দের রূপ কেমন হয়? মরুত, মরুতৌ, মরুতঃ, মরুতম, মরুতৌ, মরুতঃ, মরুতা, মরু। এখানে দেখুন কোনো দন্তেন্যকার কোনো ব্যাপার নেই, পুরো রূপ আলাদা, কিন্তু দুটোই কিন্তু তকারান্ত পুলিঙ্গ শব্দ। হ্যাঁ বুঝে স্যার, একদম গেছে? clear আছে, হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখুন, তাহলে আমরা কি পাচ্ছি, যেখানে পুলিঙ্গে, যেখানে লট লকারে প্রথম পুরুষের বহুবচনে শেষে দন্তের তয় হস্যই থাকে, সেখানে সত্যির প্রত্যয়ান্ত শব্দটা ধাবত শব্দের মতো চলবে। আর যেখানে লট লকারে প্রথম পুরুষে বহুবচনের শেষে তয় হস্যই থাকে, সেখানে সত্যি প্রত্যয়ান্ত শব্দটা মরুৎ শব্দের মতো চলবে। এই জন্যই দেখুন, আমরা আমরা এতক্ষণ যতগুলো করেছি, যতগুলো উদাহরণ করলাম, দেখুন
আমরা কি কি উদাহরণ করেছি? দেখুন উপরে নিয়ে যাচ্ছি। পঠন, পঠন্তি হয় এখানে, তাই তো? পঠতি পঠত পঠন্তি, এই জন্য রূপটা কি হয়েছে ধাবত শব্দ মধ্যে, পঠন পঠন্তৌ পঠন্তঃ। লিখন্তি হয় দন্তের তয় হর্ষ শেষে আছে, এই জন্য লিখন লিখন্তৌ লিখন্তঃ। রচয়ন্তি হয় বহু বচনে, শেষে দন্তের তয় হর্ষই রয়েছে, সেই জন্য রচয়ন রচয়ন্তৌ রচয়ন্তঃ। রক্ষন্তি হয় বহু বচনে, রক্ষণ রক্ষন্তৌ রক্ষন্তঃ। গচ্ছন গচ্ছন্তৌ গচ্ছন্তঃ। এই সবগুলো দেখুন, সবগুলো হচ্ছে কিন্তু ধাবত শব্দের মতো। কেন না, সব জায়গাতেই লট লকারে প্রথম পুরুষের বহু বচনের রূপে শেষে দন্ত্যান্বয় তয় হর্ষই আছে। বোঝানো গেল? বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। পঙ্কজবাবু বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হুম। এবারে দেখুন এইখানেই ক্লিবলিঙ্গে চলে আসুন। ক্লিবলিঙ্গের ক্ষেত্রেও দুটো শব্দ রয়েছে। দেখুন, যেখানে দন্ত্যান্বয় তয় হর্ষই থাকে সেই প্রাতিপদিক ক্লিবলিঙ্গে পচত শব্দের মতো চলবে, ঠিক আছে? আর যেখানে শেষে তয় হর্ষই থাকে সেখানে প্রাতিপদিক চলবে জগৎ শব্দের মতো। দেখুন এখানে কিন্তু তকারান্ত নপুংসকলিঙ্গ দুটো শব্দ পাচ্ছি, একটা পচত শব্দ, একটা জগৎ শব্দ। যেখানে শেষে দন্ত্যান্বয় তয় হর্ষই থাকবে সেখানে পচত শব্দের মতো চলবে, মানে কি পচত পচান্তি পচান্তি, পচত পচান্তি পচান্তি, এরকম রূপ হবে, ঠিক আছে? আর যেখানে শেষে তয় হর্ষই থাকবে সেখানে কি রূপ হবে? জগৎ জগতি জগন্তি, মানে দদত দদতি দদন্তি, দদত দদতি দদন্তি। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, দু ক্ষেত্রেই কি হচ্ছে, দন্ত্যান্বয় তয় হর্ষইর জন্য পুলিঙ্গে আলাদা শব্দ, ক্লিবলিঙ্গে দন্ত্যান্বয় তয় হর্ষইর জন্য পুলিঙ্গে আলাদা শব্দ, ক্লিবলিঙ্গে আলাদা শব্দ। আবার তয় হর্ষইর জন্য পুলিঙ্গে আলাদা শব্দ, ক্লিবলিঙ্গে আলাদা শব্দ। বাকি সব নিয়ম একই, পুরো যেভাবে প্রাতিপদিকটা পাবেন পুলিঙ্গে ক্লিবলিঙ্গে প্রাতিপদিক পাওয়ার ক্ষেত্রে নিয়ম একই, কিন্তু শব্দটা পাওয়ার পরে যেই রূপটা আপনি যেই রূপের মতো ওই ধাঁচে ফেলবেন, যেই শব্দটাকে অনুসরণ করবেন, এই শব্দটা আলাদা আলাদা হবে। দন্ত্যান্বয় তয় হর্ষই থাকলে আলাদা শব্দ হবে, তয় হর্ষই থাকলে আলাদা শব্দ হবে, ঠিক আছে? তবে কি আছে, দন্ত্যান্বয় তয় হর্ষই শেষে আছে এরকম ধাতুর সংখ্যাই বেশি, সেজন্য এটাই বেশি প্রয়োগে আসে। তয় হর্ষই শেষে আছে এরকম ধাতুর সংখ্যা কম, সেজন্য এটার প্রয়োগ কম। বোঝা গেছে? এই ছিল সত্যির প্রত্যয় পুলিঙ্গে নিয়ম। সত্যির প্রত্যয়ের পুলিঙ্গে এবং নপুংসকলিঙ্গে এই হচ্ছে নিয়ম। বোঝা গেছে কি সকলের? দেখুন তাহলে আমি স্ত্রীলিঙ্গের দিকে যাব। যদি এখানে সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমি স্ত্রীলিঙ্গে যাব। সোমনাথ বাবু ক্লিয়ার? হ্যাঁ স্যার। পঙ্কজ বাবু ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার দু একটা উদাহরণ দিলে আর একটু ক্লিয়ার হতাম স্যার। উদাহরণ, উদাহরণ আপনি এই উদাহরণগুলোতেই চলে আসুন, উদাহরণ দেখাচ্ছি। দেখুন, মিত্রম কাব্যম পঠতি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মিত্রম হ্যাঁ স্যার। কাব্যম পঠতি। আচ্ছা এখানে এটা এখানে কর্তা কোন লিঙ্গে রয়েছে? স্টেপ বাই স্টেপ নিয়মের দিকে যাবো। হ্যাঁ, কর্তা কোন লিঙ্গে রয়েছে? নপুংসক নপুংসক লিঙ্গে নপুংসক রয়েছে। লিঙ্গে রয়েছে। আচ্ছা তাহলে এখন আমাকে কি করতে হবে? প্রথম আমার কি করণীয় রয়েছে? প্রথম আমি দেখতে হবে যে ক্রিয়াপদে লট লকারে প্রথম পুরুষের স্যার বহু স্যার বচনে কি রূপ হয়, কি রূপ হয়? স্যার স্যার বুঝতে পেরেছি স্যার, এটা ওই নয়তে হবে। পঠন্তি হয়, ঠিক আছে? পঠান্তি হবে। পঠন্তি হলে কি কি বাদ দিতে হবে? পঠন্তি হলে কি কি বাদ দিতে হবে? দন্তেন্য বাদ দিতে হবে আর হ্রস্বইকার বাদ দিতে হবে, তাই তো? হুম। তাহলে প্রাতিপদিক কি পাবো? পঠত। কি পঠাত পাবো? পঠাত। পঠত। এবারে এইটা কোন শব্দের মতো যাবে? দন্ত্যান্বয় তয় হর্ষই শেষে থাকলে নপুংসক লিঙ্গে কোন শব্দকে অনুসরণ করে? সত্যি প্রত্যয়ান্ত শব্দ কাকে অনুসরণ করে? আমরা দেখলাম এক্ষুনি। মুরুত। জগৎ, মুরুত। না, না ওটা তো না না, মুরুত পুলিঙ্গে। না। একটা জগৎ আর একটা পুলিং হচ্ছে, পচত, দেখলাম স্যার। পচত পচত, হ্যাঁ জগৎ। পচত।
তাহলে এখানে কাকে করবে, পচতকে না জগৎকে? তাহলে পচত। পচতকে করবে, কেননা শেষে দন্তের নয় তয় হস্যই রয়েছে, তাই তো? যেখানে তয় হস্যই থাকবে সেখানে জগৎকে ফলো করবে, যেখানে দন্তের নয় তয় হস্য থাকবে সেখানে পচতকে ফলো করবে। পচতকে ফলো করেছে, এই যে দেখুন, মিত্রম কাব্যম পঠত অস্তি। কেমন রূপ হবে? পচত পচন্তি পচন্তি, তাহলে কি হবে? পঠত পঠন্তি পঠন্তি, তাই তো? তাই দেখুন কিরকম বাক্যগুলো হয়েছে। মিত্রম কাব্যম পঠত অস্তি, মিত্রে কাব্যম পঠন্তি স্তঃ, মিত্রাণি কাব্যম পঠন্তি সন্তি। বোঝা গেছে কিভাবে হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে বোঝা পেরেছি স্যার। গেছে? হুম। আচ্ছা, তাহলে আমরা পরেরটায় যাই। স্যার কি আর একটা নিয়ম? প্রশ্ন করবো স্যার। হ্যাঁ করুন, প্রশ্নর কোনো শেষ নেই, প্রশ্ন করতেই পারে, কোনো অসুবিধা নেই, স্যার করুন। বলছি এই যে সত্রী প্রত্যয় যোগে যে শব্দগুলো তৈরি হচ্ছে, যেমন স্যার ত বা তবতু যোগে আমরা যেগুলো তৈরি করছিলাম সেগুলো এক এক প্রকারের বিশেষণ, তো এটাও কি স্যার হুম হুম, বিশেষণ? একদম একদম, বিশেষণই তো, কর্তার বিশেষণ এগুলো, এই জন্যই তো কর্তাকে অনুসরণ করছে, এগুলো কর্তার বিশেষণ। ঠিক আছে এই স্যার। জন্যই কর্তার লিঙ্গ বচন বিভক্তি অনুসারে এগুলোর পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখুন, কর্তা যদি স্ত্রীলিঙ্গে হয়, কর্তা যদি স্ত্রীলিঙ্গী হয়, তাহলে লট লকারে প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে, ঠিক আছে? কি হলো? কর্তা যদি স্ত্রীলিঙ্গে হয়, তাহলে লট লকারে প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে। সেখানে দুটি পক্ষ হতে পারে, একটিতে শেষে অতি থাকবে, আরেকটিতে শেষে অতি থাকবে না, ঠিক আছে? একটিতে শেষে অতি থাকবে, আরেকটিতে শেষে অতি থাকবে না। দেখুন আমরা উদাহরণ দিয়ে বুঝি, দুটো বাক্য ধরছি, একটা হচ্ছে লিখতি, দুটো শব্দ, একটা লিখতি, একটা হচ্ছে দদাতি। সীতা কাব্যম লিখতি, সীতা কাব্যম লিখতি। আরেকটা ধরছি, সীতা বস্ত্রম দদাতি। হলো দুটো বাক্য, কি কি হলো? সীতা কাব্যম লিখতি, সীতা বস্ত্রম দদাতি। এখানে দেখুন, এখানে কর্তা কোন লিঙ্গে রয়েছে? কর্তা স্ত্রীলিঙ্গে রয়েছে, সীতা লতা শব্দের মতো স্ত্রীলিঙ্গে রয়েছে। তাহলে আমায় কি করতে হবে? লট লকারে প্রথম পুরুষের এক বচনের রূপ, কিন্তু এটা হচ্ছে পার্থক্য। নপুংসক লিঙ্গে আর পুল্লিঙ্গের ক্ষেত্রে কিন্তু আমি লট লকারে প্রথম পুরুষের বহু বচনের রূপ নিয়েছিলাম, সেখান থেকে কাটাছেঁড়া করে আমি প্রাতিপদিক বের করেছিলাম। এখানে কিন্তু এক বচনের রূপ নিতে হবে। তাহলে এখন সীতা কাব্যম লিখাতি, এখানে এক বচনের রূপ লিখাতি হবে, ঠিক আছে? এই লিখাতি এইখানে শেষে অতি আছে না অতি নেই, এবারে বলুন। লিখাতি, এখানে কি অতি আছে না অতি নেই? আছে। আছে। এবারে ধরুন সীতা বস্ত্রম দদাতি, এখানে অতি আছে না অতি নেই? নেই। নেই, কি আছে? আতি। আতি আছে, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? শীত লিখাতি এখানে অতি আছে, দদাতি এখানে অতি নেই। তাহলে দুটো পক্ষ পাচ্ছেন তো, দুটো পক্ষ হতে পারে, একটা পক্ষে হতে পারে যে শেষে অতি আছে, আর একটা পক্ষে হতে পারে অতি নেই। মানে দুটোর জন্য দুটো নিয়ম রয়েছে, দেখুন তারপরে দেখুন। এক নম্বর নিয়ম কি রয়েছে? যদি শেষে অতি থাকে, তাহলে বহুবচনের রূপ নিয়ে অন্তিম যে ইকার তাকে দীর্ঘ করতে হবে। কি হলো? যদি শেষে অতি থাকে, তাহলে বহুবচনের রূপ নিতে হবে, নিয়ে অন্তিম যে ইকার রয়েছে তাকে দীর্ঘ করতে হবে। তাহলে এখন অতি নেই, সেটা কি ছিল? লিখতি, তাই তো? লিখতি। তার লিখতির কি করতে হবে? বহুবচনের রূপ নিতে হবে। লিখতির বহুবচনের রূপ কি হয়? লিখতির বহুবচনের রূপ কি হয়? লিখন্তি। শান্তি। লিখন্তি। এবার লিখন্তি নিয়ে তার অন্তিম হ্রস্বইকারকে দীর্ঘ করতে হবে, তাহলে কি হবে? কি হবে? লিখন্তি। লিখন্তি। এটাই হচ্ছে প্রাতিপদিক। এইটা যেটা পেলে এটা হচ্ছে প্রাতিপদিক, ঠিক আছে? দেখুন একটা উদাহরণ দেওয়া আছে এখানে। পঠতি ছিল, পঠতির বহুবচন হচ্ছে পঠান্তি, তারপরে হ্রস্ব ইকারটাকে দীর্ঘ করলে পাচ্ছি পঠান্তি। এই যে দীর্ঘ ইকারান্ত শব্দটা পেলাম, এবারে এটা কার মতো চলবে? এটা চলবে নদী শব্দের মতো,
কার মতো চলবে? চলবে নদী শব্দের মতো। তাহলে আমাকে কি করতে হবে? যদি অতি থাকে তাহলে বহুবচনের রূপ নিতে হবে, নিয়ে তার শেষে যে হর্ষইকারটা রয়েছে তাকে দীর্ঘইকার করতে হবে। সেটা করার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে প্রাতিপদিক বা মূল শব্দ হবে। এবারে যেহেতু দীর্ঘইকারান্ত হয়ে যাচ্ছে তাহলে সেটা কোন শব্দের মতো চলবে? এটা স্বাভাবিকভাবেই নদী শব্দের মতো চলবে। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? এবারে হ্যাঁ দেখুন, স্যার। যে যে পক্ষে অতি থাকবে না, যেমন আমরা কি উদাহরণ দেখলাম? দদাতি। এখানে কি আছে? এখানে অতি নেই, তাই তো? অতি না থাকলে কি করব? যদি অতি না থাকে তাহলে বহুবচনের রূপ নিয়ে, হ্যাঁ, বহুবচনের রূপ নিয়ে সেখানে তার শেষে থেকে দন্ত্যের তয় হর্ষই থেকে নকারটা বাদ দিতে হবে, দিয়ে অন্তিম ইকারটাকে দীর্ঘ করতে হবে। দেখুন এখানে অন্য বিষয় একটা বলে, সেটা হচ্ছে দদাতির ক্ষেত্রে দেখুন, দদাতির বহুবচনে কি রূপ হয়? দদাতি, তাই তো? এখানে কি নিয়ম কি বলেছে? যদি অতি না থাকে তাহলে বহুবচনের রূপ নিতে হবে। বহুবচনের রূপে দন্ত্যের তয় হর্ষই থাকলে সেখান থেকে দন্ত্যের বাদ দিতে হবে, দিয়ে যেটা পড়ে থাকবে তাকে সেখানে হর্ষইকারটাকে দীর্ঘইকার করতে হবে। যেমন এখানে উদাহরণ ধরেছে করোতি। করোতিতে কি রূপ হয়? করোতি। এ করোতিতে কি অতি আছে? করোতি এখানে কি অতি আছে? করোতিতে কি অতি আছে? নেই স্যার। অতি আছে, অতি নেই, তাই তো? তাহলে এখানে অতি নেই। অতি না থাকলে কি করতে হবে? বহুবচনের রূপ নিতে হবে। কুরবান্তি, করোতি কুরুতাহা কুরবান্তি। কুরবান্তি রূপ নিয়ে সেখান থেকে দন্ত্যেন্নটা বাদ দিতে হবে। কুরবান্তি থেকে দন্ত্যেন্ন বাদ দিলাম, বাদ দিয়ে শেষের যে হ্রস্বইকার তাকে দীর্ঘ করে দিলাম, তাহলে কি হচ্ছে? কুরবাতি। কি হচ্ছে? কুরবাতি। এটা হচ্ছে শব্দ, কুরবাতি। এটা হচ্ছে শব্দ পাচ্ছি। এটা চলবে নদী শব্দের মতো। ঠিক আছে, এটা চলবে নদী শব্দের মতো। হলো। এবারে দেখুন দদাতির ক্ষেত্রে কি হচ্ছে? দদাতি দত্তহ দদাতি। এখানে এখানে কিন্তু কোনো দন্ত্যেন্নকারী নেই। দদাতি এই বহুবচনে কিন্তু কোনো দন্ত্যেন্নকারী নেই, সেই জন্য এখানে কিছু বাদ দেওয়া টাদ দেওয়ার ব্যাপার নেই। এখানে যেমন আছে তেমন রেখে দিতে হবে, এখানে কোনো কিছু বাদ দিতে হবে না। যেমন আছে সেখানেই শুধুমাত্র দীর্ঘ যোগ করে দিলেই হবে। মানে দদাতি ছিল, সেখানে দীর্ঘ করে দিলে কি হচ্ছে? দাদাতি। এটা হচ্ছে প্রাতিপদিক। যেখানে দন্ত্যেন্ন থাকবে সেখানেই দন্ত্যেন্ন বাদ দিতে হবে, যেখানে দন্ত্যেন্ন থাকবে না সেখানে তো বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তাহলে সেইভাবে করতে হবে। এবং প্রত্যেকটা শব্দই কি হবে? দীর্ঘইকারান্ত হয়ে যাচ্ছে। তাহলে এখানেও এখানেও কিরকম চলবে? নদী শব্দের মতো চলবে। তাহলে এখানে দেখুন, শব্দ একটা নদী শব্দ, সে অতি থাকুক বা অতি না থাকুক, যাই হোক না কেন, শব্দ কিন্তু নদী শব্দের মতোই চলবে। পার্থক্য কি? অতি থাকলে দন্ত্যেন্ন বাদ দেওয়া যাবে না, অতি না থাকলে দন্ত্যেন্নটা বাদ দিতে হবে। সেই জন্য অতি থাকলে কিরকম হচ্ছে? পঠান্তি হচ্ছে প্রাতিপদিক। মানে পঠন্তি, পঠন্ত্যৌ, পঠন্ত্যঃ, পঠন্তিম, পঠন্ত্যৌ, পঠন্তিহি, পঠন্ত্যা, পঠন্তিভ্যাম, পঠন্তিভিঃ। নদীর মতো পড়ে চলছে। আর যেখানে অতি নেই সেখানে কি হচ্ছে? কুর্বতি, কুর্বত্যৌ, কুর্বত্যঃ, কুর্বতিম, কুর্বত্যৌ, কুর্বতিহি, কুর্বত্যা, কুর্বতিভ্যাম, কুর্বতিভিঃ। অথবা দদতি, দদত্যৌ, দদত্যঃ, দদত্তিম, দদত্যৌ, দদতিহি, দদত্যা, দদতিভ্যাম, দদতিভিঃ। এইভাবে রূপ হবে। বোঝা গেছে? আমরা কিছু উদাহরণ দেখে নিই তাহলে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে। সীতা কবিতাম লিখতি। সীতা কবিতাম লিখতি, আমরা লিখতিটা অলরেডি দেখলাম, আবার দেখে নিই। এখানে দেখুন, সীতা কবিতাম লিখতি, এখানে অতি আছে না অতি নেই? লিখতিতে অতি আছে। কি? অতি কি আছে? তাহলে কি করতে হবে? অতি থাকলে কি করতে হবে? অতি থাকলে কি করতে হবে? বহুবচনের রূপ নিয়ে, বহুবচনের রূপ নিয়ে কি করতে হবে? দ- তার দীর্ঘই পর দীর্ঘ বাদ দিতে করতে হবে। হবে। বহুবচনের রূপ নিয়ে শেষের হ্রস্বইকারটাকে দীর্ঘইকার করতে হবে। তাই লিখন্তিটাকে হ্রস্বইকার দীর্ঘইকার বলে লিখান্তি হচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে দেখুন, সীতা কবিতাম লিখাতি ছিল, সেখান থেকে কি হলো? সীতা কবিতাম লিখান্তি অস্তি।
সীতা কবিতাম লিখন্তি अस्ति। তারপরে দেখুন শীতে, শীতে কোন বচন হয়ে যাচ্ছে? শীতে কোন বচন? দ্বিবচন। শীতে কোন বচন? দ্বিবচন। তাই লিখন্তি এটাও দ্বিবচন হয়ে যাবে। কি হয়েছে দেখুন, শীতে কবিতাম লিখন্ত্যৌ স্তः, শীতে কবিতাম লিখন্ত্যৌ স্তः। তাহলে দেখুন, সীতাহ, সীতাহ কোন বচন? বহু বচন। তো লিখন্তি এটাও বহু বচন হয়ে যাবে। সীতাহ কবিতাম লিখন্ত্যঃ সন্তি, সীতাহ কবিতাম লিখন্ত্যঃ সন্তি। বোঝা গেছে? তারপরে দেখুন, বালিকা কাব্যম পঠন্তি अस्ति। দেখুন, আপনারা পড়ুন, সোমনাথবাবু পড়ুন, তিনটে বাক্য পর পর পড়ুন সোমনাথবাবু। बालिका काव्यं पठन्ती अस्ति। হুম बालिके बालिके काव्यं पठन्तौ स्तः। হুম बालिकाः काव्यं पठन्त्यः सन्ति। বুঝতে পেরেছেন তিনটে বাক্য কেন কি চেঞ্জ হচ্ছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার, পঠন্তিরই রূপ পরিবর্তন হলো। পরিবর্তন যেহেতু বালিকা, এটা পরিবর্তন, সেই জন্য বালিকা বালিকে বালিকাহ পঠন্তি পঠন্ত্যৌ পঠন্ত্যঃ। তারপরে দেখুন, তারপরে পঙ্কজবাবু পড়ুন কি আছে। গোপী গোপী বনম গচ্ছন্তি গোপী বনম গচ্ছন্তি अस्ति। হুম গোপ্যৌ বনম গচ্ছন্তৌ স্তः। হুম গোপ্যা গোপ্য বনম গচ্ছন্তঃ সন্তি। শান্তি। বুঝতে পেরেছেন? এখানে অতি আছে না অতি নেই? গচ্ছন্তি এখানে আছে স্যার, আছে। আছে, এই জন্য দন্তেন্য থাকছে, ঠিক আছে। তারপরটা পড়ুন তো সোমনাথ বাবু। छात्रा मोदकं खादन्ती अस्ति। হুম छात्र छात्रे मोदकं खादन्तौ स्तः। হুম छात्राः मोदकं खादन्त्यः सन्ति। এখানে অতি আছে না অতি নেই? হ্যাঁ স্যার, অতি তো আছে। আছে, ঠিক আছে। ছাত্রা মানে কি বলুন তো? স্যার ছাত্রা মানে হচ্ছে স্যার ছাত্রী। ছাত্রা মানে ছাত্রী। আর সংস্কৃতে ছাত্রী শব্দও আছে, ছাত্রী, সেটা মানে জানেন? না স্যার। হ্যাঁ, এটা বুঝে নিয়ে রাখি, এটা মজার জিনিস, ঠিক আছে। এটা আমাদের বাংলাতে কি হয়, ছাত্র ছাত্রী, তাই তো। ছেলেদের বলছি ছাত্র, মেয়েদের বলছি ছাত্রী। সংস্কৃতে যদি সেটা অনুবাদ করতে গিয়ে বলেন ছাত্র ছাত্রী, কিন্তু উল্টো মানে হয়ে যাবে। সংস্কৃতে ছাত্রী মানে কি হচ্ছে, ছাত্রের স্ত্রী। কি বললাম বুঝতে পেরেছেন? ছাত্রী মানে কি, ছাত্রের স্ত্রী। স্যার সংস্কৃতে ছাত্রীর সংস্কৃত হচ্ছে ছাত্রা, ঠিক আছে। মানে আমরা যে আমাদের বাংলাতে যাকে ছাত্রী বলি, তাকে তাকে বোঝাতে গেলে সংস্কৃত বলতে হবে ছাত্রা, তাকে বোঝাতে ছাত্রী বলা যাবে না। ছাত্রী মানে কিন্তু ছাত্রের স্ত্রী, সেটা পুরো অন্য অর্থ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে স্যার ছাত্রটাকে সংস্কৃতে কি বলে? ছাত্রকে ছাত্রই বলে, ছাত্রহা ছাত্রহা, ঠিক আছে। ছাত্রকে ছাত্রই বলে, হ্যাঁ। এবার ছাত্রীকে সংস্কৃতে ছাত্রী, ছাত্রী শব্দ সংস্কৃতে আছে, এটাই সমস্যা হয়, কেননা ছাত্রী শব্দ সংস্কৃতে সিদ্ধ হয়, ছাত্র শব্দ, কিন্তু সংস্কৃতে ছাত্রী শব্দের অর্থ আলাদা। বাংলায় ছাত্রী শব্দের যা অর্থ, সংস্কৃতে ছাত্রী শব্দের সেই অর্থ নয়। বাংলায় ছাত্রী শব্দের অর্থ হচ্ছে স্টুডেন্ট, মানে মেয়ে স্টুডেন্ট, তাই তো, মেয়ে ছাত্র। সংস্কৃতে ছাত্রী শব্দের অর্থ হচ্ছে ছাত্রের স্ত্রী, ছাত্রের পত্নী, ঠিক আছে। তাহলে সংস্কৃতে ছাত্রী যেটা আমার বাংলা, তার অর্থ সেটা বলতে কি শব্দ প্রয়োগ করতে পারি, আমার বলতে ছাত্রা, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে ক্লিয়ার স্যার। পেরেছেন? হ্যাঁ কখনো যদি বলতে চান যে আহ, হে ছাত্রছাত্রী বৃন্দ, তাহলে এই ছাত্রাহা বলতে হবে, এই ছাত্রাহা। ওই ছাত্রীহা বললে হবে না, ছাত্রীহা বললে কিন্তু অন্য মানে চলে আসে, ঠিক আছে। এই ছাত্রাহা বলতে হবে। আর ছাত্রকে কেন ছাত্র বলেন জানেন তো? ছাত্র শব্দের অর্থ মানে স্টুডেন্টকে কেন ছাত্র বলে? না স্যার, ওটা জানি ছাত্র না। শব্দ, ছাত্র শব্দটা এসছে ছত্র থেকে, ছত্র, ঠিক আছে। ছত্র মানে কি? দল। না, ছত্র মানে হচ্ছে ছাতা।
ছাত্রম, ছাত্রম মানে ছাতা, ঠিক আছে? তাহলে ছত্র যেমন কি করে, আমাদেরকে আচ্ছাদন করে। কার থেকে আচ্ছাদন করে? বৃষ্টি থেকে, রোদ থেকে, তাই তো? রোদ থেকে, বৃষ্টি থেকে ছত্র বা ছাতা যেমন আমাদের আচ্ছাদন করে, ঢাকিয়ে রাখে, সেরকমই যে গুরুর দোষ কে আচ্ছাদন করে তাকে বলা হয় ছাত্র। মানে একজন, অবশ্যই একজন গুরু যে আছে, গুরুরও অবশ্যই দোষ থাকতে পারে, কিন্তু যে যথার্থ ছাত্র হবে সে কখনোই গুরুর দোষটাকে ঢাক পিটিয়ে বলবে না। সে সবসময় চেষ্টা করবে গুরুর গুণটাকে দেখানোর এবং দোষটাকে আচ্ছাদন করার। সেই জন্যই তার নাম ছাত্র। ছাদয়তি ইতি ছাত্রः, গুরু দোষান ছাদয়তি ইতি সহ ছাত্রः। বোঝা গেছে? এরকম তাৎপর্য রয়েছে ছাত্র শব্দের সংস্কৃতে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, খুব সুন্দর জিনিস শিখলাম স্যার। হুম হুম। যাই হোক, তো এইটা মাথায় রাখবেন, এটা বললাম কারণ এটা আমরাও অনেকদিন পরেই জেনেছি। ছাত্রী, ছাত্রী মানে অন্য অর্থ, ছাত্রা মানে অন্য অর্থ। সেটা আমরা অনেকদিন পরে জেনে বলে রাখলাম এটা। ঠিক আছে, যাই হোক। তাহলে এখানে ছাত্রা মোদকম খাদন্তি अस्ति, ছাত্রে মোদকম খাদন্ত্যৌ স্তः, ছাত্রাः মোদকম খাদন্ত্যः সন্তি। আচ্ছা, এর পরেরটা পড়ুন দেখি পঙ্কজ বাবু, কি লেখা আছে? सीता धनं ददाति, হুম सीता धनं ददति अस्ति, হুম হুম सीते धनं ददतौ स्तः, सीतः হুম। धनं ददतः सन्ति। এখানে কি অতি আছে না অতি নেই? এখানে তো অতি নেই স্যার, অতি দদাতি নেই, আতি ওই জন্য হবে। দন্তেন্ন কার, এই জন্য দন্তেন্নও নেই, তাই না? কিন্তু দদাতি, দদাত্যিও, দদাত্যাহ, তাই তো? ঠিক। সেরকম দেখুন অনেকগুলো রূপ দিয়েছি আমি, এখানে দেওয়া আছে। পঠতি থাকলে হচ্ছে পঠতি থেকে পঠন্তি, গচ্ছতি থাকলে গচ্ছন্তি, ভবতি থাকলে ভবন্তি, খাদতি থাকলে খাদন্তি। এগুলো হচ্ছে সব অতির উদাহরণ, অতি অতি আছে এরকম উদাহরণ। তার পরের লাইনে দেখুন চারটে ধাতু দেওয়া আছে, করোতি, অস্তি, অত্তি, জানাতি। এগুলোতে কিন্তু কোথাও অতি নেই। দেখুন করোতি, এখানে কি অতি আছে? করোতিতে অতি নেই। অস্তি, অস্তি এখানে অতি আছে, অস্তিতে? অস্তিতে কি অতি আছে শেষে? না স্যার। অস্থির শেষে কি অতি আছে? নেই। অত্তি, এখানে কি অতি আছে? না স্যার। অত্তি, এখানে কিন্তু অত্তি আছে, অতি কিন্তু নেই, তাই না? অতি নেই, অত্তি আছে, তাই তো? জানাতি, এখানেও কিন্তু অতি নেই, আতি আছে। তাহলে এগুলোতে সব জায়গায় কি হবে? কুরু তাহা কুরুবান্তি হয়। তাহলে এই করতি থেকে আমি যখন সত্যি প্রত্যয়ান্ত শব্দটা বের করতে চাইবো স্ত্রীলিঙ্গে, তখন আমি কি পাবো? কুরুবাতি পাবো। কুরবান্তি কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? যেহেতু অতি নেই সেজন্য কুরবান্তি করা যাবে না, কুরবাতি করতে হবে। ঠিক আছে? অস্থি থেকে কি পাবো? অস্থি থেকে সতী। অস্থি, অস্থি অধাতু রূপ কি হয় জানেন? অধাতু রূপ অস্তিস্তহ, অস্তিস্তহ কি হয়? অতি অস্তিস্তহ স্তহ। শান্তি। হ্যাঁ স্যার। সন্তি, সন্তি, অস্তিস্তহ সন্তি। তাহলে এখানে অস্থিতে অতি নেই, তাহলে সন্তি এটা বহু বচন, সেখান থেকে দন্তেন্য বাদ দিতে হবে তো নাকি? দিতে হবে না, দিতে হবে না? বাদ দিতে হবে কি হবে না? হ্যাঁ স্যার, দিতে হবে স্যার। দিতে হবে। তাহলে সন্তি থেকে দন্তেন্য বাদ দিলাম, তাহলে পড়েছে সতী। হ্রস্বইকাকে দীর্ঘ করলাম, তাহলে সতী। এটা হচ্ছে প্রাতিপদিক। সতী এটা হচ্ছে প্রাতিপদিক। এইভাবে চলবে, ঠিক আছে? দেখুন পরের বাক্যগুলো পড়ুন। সোমনাথ বাবু পড়ুন প্রথম, তারপরে কি বাক্য রয়েছে? কোনখান থেকে পড়বো স্যার? রামস্যা থেকে? সীতা কার্যম করোতি, তার নিচে পড়ুন। सीता कार्यं कुर्वती अस्ति। হুম सीते कार्यं कुर्वत्यौ स्तः। হুম सीताः कार्यं
কুর্বত্যः সন্তি। হুম, চেঞ্জ গুলো বুঝতে পারছেন কেন চেঞ্জ গুলো হচ্ছে বোঝা যাচ্ছে? সীতা কুর্বতী, সীতে কুর্বত্যৌ, সীতাহ কুর্বত্যঃ। বোঝা যাচ্ছে? হুম, তুমি তো হ্যাঁ বোঝা স্যার, গেছে তো? বোঝা যাচ্ছে স্যার। হুম, আচ্ছা পরেরটা বলুন। পঙ্কজ বাবু, রামস্য পুস্তিকা अस्ति তার নিচে। স্যার রামস্য পুস্তিকা স্তः সন্তি। হুম, কি স্যার? দেখে রামস্য পড়ুন কি পুস্তিকাः আছে। সত্যः সন্তি। না, তার আগে আছে রামস্য পুস্তিকা अस्ति, তার আগে কি আছে দেখুন। রামস্য পুস্তিকা अस्ति তার নিচে কি আছে? রামস্য হ্যাঁ স্যার, পুস্তিকা সতী अस्ति। দেখতে হ্যাঁ পাচ্ছেন? স্যার হ্যাঁ স্যার, রামস্য পুস্তিকা সতী অস্তি। হুম, তারপর রামস্য তারপর পুস্তিকে, রামস্য পুস্তিকে সন্ত্য স্তः। সন্ত্যও নয়, সন্ত্যও নেই, ভালো করে দেখে পড়ুন। সন্তৈ সন্তৌ সন্তৌ স্তः। দন্তেন্ন কোথায়, স্যার স্যার দন্তেন্ন স্যার কোথায় দেখতে হ্যাঁ স্যার, পাচ্ছেন? স্যার সত্যৌ স্তः, সরি স্যার, সত্যৌ স্তः। হুম, হুম, তারপর তো রামস্য পুস্তিকাः সত্যः সন্তি। সত্যহ সন্তি, খুব ভালো। বোঝা যাচ্ছে এটা কেন হলো? অস্থি ছিল, অস্থির শত্রু প্রত্যয় করলে হচ্ছে সতী, সত্যৌ সত্যহ। রাম পুস্তিকা সতী, পুস্তিকে সত্যৌ, পুস্তিকাহ সত্যহ। এখানে পুস্তিকা হচ্ছে কর্তা, পুস্তিকা অস্থি, তাই না? পুস্তিকা, এখানে রাম কিন্তু কর্তা নয়। এটা রামস্য পুস্তিকা অস্থি, এখানে কর্তা কে? হ্যাঁ, স্যার পুস্তিকা, স্যার পুস্তিকা। পুস্তিকা কর্তা। রাম তো সম্বন্ধে ষষ্ঠী রয়েছে, তাই না? তাহলে পুস্তিকা হচ্ছে কর্তা, তাহলে পুস্তিকা সতী, পুস্তিকাকে অনুসরণ করছে। পুস্তিকা সতী, পুস্তিকে সত্যৌ, পুস্তিকাহ সত্যহ। তারপরে বলুন সোমনাথ বাবু কি আছে। স্যার মালা থেকে পড়বো তো স্যার। হ্যাঁ মালা, হ্যাঁ মালা। মালা জনকম জানতি अस्ति। হুম, माले जनकं जा- जानत्यौ स्तः। मालाः जनकं जानत्यौ जानत्यः सन्ति। শান্তি, বুঝতে পারছেন না? মালা জানাতি, মালে জানাত্যৌ, মালাহা জানাত্যহ। এখানেও কিন্তু অতি নেই, তাই না? জানাতি রূপ হয়, জানাতি, জানিতাহ, জানন্তি, এরকম রূপ হয়। জ্ঞা ধাতু, হ্যাঁ, জানা অর্থ। জ্ঞা ধাতুর রূপ হয় জানাতি, জানিতাহ, জানন্তি। তা জানাতি এখানে কি অতি আছে? জানাতি এখানে কি অতি আছে? नहीं नहीं सर। অতি নেই, সেই জন্য জানন্তি নিতে হবে। বহুবচন রূপ জানন্তি, জানন্তি নিয়ে কি করতে হবে? দন্তেন্য বাদ দিয়ে দিতে হবে। দন্তেন্য বাদ দিয়ে দিলাম, পড়ে থাকছে জানাতি। হ্রস্বইকারকে দীর্ঘইকার করে দিলাম, পড়ে থাকছে জানাতি। তাহলে মালা জানাতি, মালে জানিত্যু, মালাহা জানাত্যহ। ঠিক আছে? সেরকম দদাতির ক্ষেত্রে আমরা দেখেছি। এই হচ্ছে ব্যাপার। দেখুন এক দুটো বাক্য দেওয়া আছে এখানে। রামঃ অন্নম খাদন বাক্যম কথয়তি। এই যে রাম ভাত খেতে খেতে বাক্য বলছে, এই অর্থ। রামঃ অন্নম খাদন বাক্যম কথয়তি। তারপরে দেখো, রামঃ দূরবার্ণিয়া বার্তালাপং কুর্বন বিপণীম গচ্ছতি। রাম ফোনে কথা বলতে বলতে বাজার যাচ্ছে। বিপণীম গচ্ছতি রামঃ কিম কুর্বন, দূরবার্ণিয়া বার্তালাপম কুর্বন। ফোনে কথা বলতে বলতে রামঃ দূরবার্ণিয়া বার্তালাপম কুর্বন বিপণীম গচ্ছতি। বাক্যটা বুঝতে পেরেছেন? হুম, এইভাবে আপনি সত্যি প্রত্যয় প্রয়োগ করতে পারেন। এই ছিল সত্যি প্রত্যয়ের বিষয়ে। কোনো কারোর ডাউট আছে? এবারে এবারে একটা কথা বলছি, সেটা হচ্ছে এটা অতীত কিন্তু করতে পারি, স্যার সুবিধা শোনা যাচ্ছে না স্যার, কেটে যাচ্ছে। আছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবার আওয়াজ এলো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো ক্লিয়ার? শুনতে পাচ্ছেন হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নাকি কে? এখন আবার কেটে গেল স্যার। দাঁড়ান, দাঁড়ান।
আছে? তো স্যার কেটে কেটে সাউন্ড আসছে স্যার, কেটে কেটে আওয়াজ আসছে। দাঁড়ান তাহলে। আচ্ছা দেখুন তো এখন আমার কথা শোনা যাচ্ছে নাকি ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ার? পঙ্কজ বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। সোমনাথ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এবার আসছে স্যার। ঠিক আছে। স্যার এখন শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না, আমার নেট প্রবলেম কিনা জানি না। হ্যাঁ স্যার, আমারটা তো শোনা যাচ্ছে না স্যার। স্যার শোনা যাচ্ছে না কথা। হ্যাঁ স্যার, একদমই শোনা যাচ্ছে না। আচ্ছা এখন আমার কথা শুনতে পাচ্ছেন দেখুন তো? সোমনাথ বাবু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার স্যার। পঙ্কজ বাবু শুনতে পাচ্ছেন? পঙ্কজ বাবু শোনা যাচ্ছে কথা? স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে সোমনাথ বাবু? এবার দেখুন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, শুনুন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ অবধি যে বাক্যগুলো দেখলাম সেগুলো সবই মোটামুটি বর্তমান কালে দেখেছি, ঠিক আছে? কিন্তু অতীতকালে এবং ভবিষ্যৎকালেও কিন্তু আমি এই প্রত্যয়ের প্রয়োগ করতে পারি, যদিও সাধারণভাবে এটা বর্তমান কালেই হয়, কিন্তু অতীতকালে এবং ভবিষ্যৎকালেও কিন্তু আমি এর প্রয়োগ করতে পারি। কিভাবে বলুন দেখি? আমি কি বাক্য বলেছি?
রামঃ মন্ত্রম লিখন अस्ति, তাই তো? রামঃ মন্ত্রম লিখন अस्ति। আমি এই জায়গায় যদি বলি রামঃ মন্ত্রম লিখন आसीत्, কি বলি? রামঃ মন্ত্রম লিখন आसीत्, তাহলে এই বাক্যের কি অর্থ হচ্ছে? কি হবে? রামঃ মন্ত্রম লিখন आसीत्, কি হবে? রাম মন্ত্র লিখছিল, তাই অর্থ হবে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। রামঃ, হ্যাঁ। যদি বলি ধরুন রামঃ মন্ত্রম লিখন ভবিষ্যতি, রামঃ মন্ত্রম লিখন ভবিষ্যতি, তাহলে কি হবে? রাম মন্ত্র লিখবে। তাহলে দেখুন এই যে অস্থি ছিল, অস্থির জায়গায় আসিত করে দিলে আমার অতীতকাল হয়ে যাচ্ছে, আবার অস্থির জায়গায় ভবিষ্যতি করে দিলে ভবিষ্যৎকাল হয়ে যাচ্ছে। তাহলে আমি তিনটে কালেই কিন্তু আমি এই অস্থি, আসিত বা ভবিষ্যতি প্রয়োগ করে আমি কিন্তু তিনটে কালেই এর প্রয়োগ করতে পারি। সত্যির প্রত্যয়ের রূপ যেমন ছিল তেমনই থাকবে, শুধু অস্থির জায়গাতে আসিত করতে হবে বা ভবিষ্যতি করতে হবে। সত্যির প্রত্যয় কিন্তু তিন কালেই একরকম ভাবে প্রয়োগ হবে, সেখানে কিন্তু কোনো নিয়মের পরিবর্তন নেই। যেমন পঠন হচ্ছিল পঠনই হবে, লিখন হচ্ছিল লিখনই হবে, পঠন্তি হচ্ছিল পঠন্তিই হবে। কিন্তু অস্থির জায়গায় আসিত করতে হবে বা ভবিষ্যতি করতে হবে, তাহলেই কিন্তু আমি কাল, অন্য কালেও তার প্রয়োগ করতে পারি। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে রামঃ মন্ত্রম লিখন अस्ति হ্যাঁ স্যার, বা বালকঃ স্যার বুঝতে মন্ত্রম পেরেছি স্যার। লিখন अस्ति। হ্যাঁ, বালকৌ মন্ত্রম লিখন্তৌ आस्ताम्, बालकाः मन्त्रं लिखन्तः आसन्, बालकः मन्त्रं लिखन् भविष्यति, बालकौ मन्त्रं लिखन्तौ भविष्यतः, बालकाः मन्त्रं लिखन्तः भविष्यन्ति। এভাবে কিন্তু আমি প্রয়োগ করতে পারি। ঠিক আছে, এই ছিল মোটামুটি সত্যি প্রত্যয়ের বিষয়ে। তাই সত্যি প্রত্যয় নিয়ে কি আপনাদের মধ্যে কারোর কোনো ডাউট রয়েছে? সেটা স্যার বলুন। বলছি, যদি এখানে থাকে যে দুটি বাক্য লেখা আছে, রামঃ অন্নম খাদান বাক্যম কথয়তি, আর একটা হুম, আছে স্যার রামঃ দূরবাণ্যা হুম, বার্তালাপম কুর্বন বিপণিম গচ্ছতি, এই দুটো হুম। স্যার কি বোঝা, কিচ্ছু মানে ধরতে পারছি না, এটা কি ব্যবহার হয়েছে কি স্যার? রামঃ অন্নম খাদন বাক্যম কথায়তি, মানে যেটা এই বাক্যগুলো প্রথমে বলছিলাম, রাম ভাত খেতে খেতে বাক্য বাক্য বলছে, রাম ভাত খেতে খেতে বাক্য বলছে। রামঃ অন্নম খাদন বাক্যম কথয়তি। রামঃ দূরবাণ্যা বার্তালাপম কুর্বন বিপণিম গচ্ছতি, মানে হচ্ছে রাম ফোনে কথা বলতে বলতে বাজার যাচ্ছে, রাম ফোনে কথা বলতে বলতে বাজার যাচ্ছে। রামঃ দূরবাণ্যা, দূরবাণী মানে হচ্ছে ফোন, দূরবাণ্যা বার্তালাপম কুর্বন কথা বলতে বলতে, বিপণিম বাজার যাচ্ছে, গচ্ছতি। বোঝা গেছে? এটা হচ্ছে হ্যাঁ স্যার। খেতে খেতে যেতে যেতেই অর্থে, এখানে সত্যি প্রত্যয় করা হয়েছে। ঠিক আছে, এই ছিল সত্যি প্রত্যয়ের বিষয়ে। এটা কি সকলের ক্লিয়ার? সত্যি প্রত্যয়, সত্যি প্রত্যয় স্যার ক্লিয়ার কি? মোটামুটি হয়েছে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ স্যার, আমি প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্ক এখন দেবো, প্র্যাকটিস করতে হবে। আমি হোমওয়ার্ক দেবো, আমি হোমওয়ার্ক দেবো, এই নিয়ে কোনো অসুবিধা নেই। আমি হোমওয়ার্ক দেবো, সত্যি প্রত্যয় নিয়ে আমি হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার কাছে কুড়িটা বাক্যের একটা হোমওয়ার্ক রয়েছে, আমি সেটা আপনাদের আজকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি এখন একটা অন্য জিনিস শেয়ার করছি। আমি তাহলে আজকে আর সমাস প্রত্যয়ে যাচ্ছি না। আপনারা সত্যি প্রত্যয়টা যে শিখলেন সেটা আমি হোমওয়ার্কে দেবো, সেটাই আপনারা আজকে ভালো করে করুন। হুম, সত্যির প্রত্যয়টা আপনারা ভালো করে করুন। সমাজ প্রত্যয় আমরা পরের দিন দেখবো তাহলে, নাকি? একসাথে সব আজকে দেখলে আবার গুলিয়ে টুলিয়ে যেতে পারে, তাই তো নাকি? না স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সেটাই হ্যাঁ স্যার, বলে সেটাই দেবো স্যার। সুবিধা। হ্যাঁ, সত্যি আজকে সত্যি প্রত্যয়টাই থাক। আমি পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছি গ্রুপে। আর সত্যির প্রত্যয়ের আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা পরের দিন সকালে করে, পরের সপ্তাহে আমার ক্লাস হয়তো হবে না, তার কারণ পরের শনিবার ঠাকুরের তিথি পুজো পড়েছে, যতদূর আমি যতদূর জানি। 1 তারিখে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠাকুরের স্যার। তিথি পুজো, সেটা পরের শনিবারই পড়ছে। তো সেরকম হলে হয়তো শনিবার দিন আমাদের ক্লাস হয়তো বন্ধ থাকবে, তিথি পুজোর দিন ক্লাস হয় না। তো তাহলে তারপরে শনিবার, যাই হোক যবেই হোক না কেন, আমি হোমওয়ার্কটা আপনাদের দিয়ে দেবো, সেটা আমরা পরের দিনের ক্লাসে করে আনবেন। স্যার কি ঠিক করতে আছে, হবে? আমি আপনাদের এমনি বাক্য আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিচ্ছি, দেখুন। আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখুন। মানে ব্যাপারটা হচ্ছে বাক্য থাকবে,
ধরুন এরকম রামহম মন্ত্রম পঠত, সেই বাক্যে আপনাকে সত্যির প্রত্যয় প্রয়োগ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? কি বললাম বোঝা গেছে? দেখুন শেয়ার করলাম গ্রুপে, দেখে নিন। এইটা হচ্ছে আপনার এখানে সানস প্রত্যয়ের নিয়মগুলো আছে, সেটা আমি আজকে বলিনি, পরের দিন সেখান থেকেই বলবো। এটা একটা থাকলো, আর একটা হোমওয়ার্ক, তাই তো হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি। কারণ যাচ্ছে, একটু সময় লাগছে। হোমওয়ার্কটা হোমওয়ার্কটা আমি একটু পরে দিচ্ছি, ঠিক আছে? নেটওয়ার্কটা আটকাচ্ছে, যাচ্ছে না, আমি মানে পাঠিয়ে অলরেডি যাচ্ছে, ঘুরছে আর কি, এটা চলে যাবে, ঠিক হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক এসছে তো স্যার। হোমওয়ার্ক এসে চলে গেছে? হ্যাঁ স্যার, 20টি বাক্য দেখতে পাচ্ছি। ও তাহলে তাহলে চলে গেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি ভাবছি যাচ্ছে না, আমার এখান থেকে যাচ্ছে, ঘুরছে, চলে গেছে তো খুব ভালো। যাই হোক, চলে গেছে চলে গেছে, খুব ভালো। 20টা বাক্য দেখেছেন তো? এই 20টা বাক্যে আপনাকে সত্যি প্রত্যয় করতে হবে আপনাদের। বুঝতে পেরেছেন তো হোমওয়ার্কটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা পরের দিন তাহলে পরের ক্লাসে করে আনবেন, তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হুম, এরপরে আমরা এখানে চলে আসবো, আমরা এতে চলে আসবো। স্যার একটা আমরা কথা। স্যার, হ্যাঁ বলুন। স্যার এই যে আপনি যে শব্দগুলো স্যার বললেন না, যে মরুৎ শব্দের মতো চলবে, পচত শব্দের মতো চলবে, এর হুম 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 মানে প্রথম বচনের মানে প্রথমাটা জানলেই হবে না স্যার, আমাদের পুরো আবার জানার প্রয়োজন আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে দ্বিতীয়া থেকে রূপ কিন্তু একই থেকে, সব শব্দের রূপ একই হয়। ভগবতা, ধাবতা, মরুতা, পচতা, জগতা। ভগবদ্ভ্যাম, ধাবদ্ভ্যাম, মরুদ্ভ্যাম, জগদ্ভ্যাম, পচদ্ভ্যাম। বুঝতে পেরেছেন? তৃতীয়া থেকে যতগুলো তকারান্ত শব্দ দেখছেন, সবার রূপ কিন্তু একই। বুঝতে পেরেছেন?
পার্থক্য কোথায় আছে? প্রথমা এবং দ্বিতীয়াতে। তাই প্রথমা তবে এবং স্যার, দ্বিতীয় করে নিলেই কিন্তু কাজ শেষ। আচ্ছা স্যার, তাহলে স্যার আমাদের কাছে ওই যে পুরনো যেগুলো আছে ভবাত বা ভগৎ, ভগবত, ওই শব্দের যে কোনো একটা তৈরি থাকলেই প্রথম দুটো হ্যাঁ, করে তৃতীয়া নিলেই হবে তৃতীয়া স্যার। থেকে হয়ে যাবে। হ্যাঁ, শুধু প্রথম দুটো। দেখুন আপনি বলছেন ভগবান, ভগবন্ত, ভগবন্তঃ, ভগবন্তম, ভগবন্ত, ভগবতঃ। ধাবন, ধাবন্ত, ধাবন্তঃ, ধাবন্তম, ধাবন্ত, ধাবতঃ। এখানে তো শুধুমাত্র প্রথমটাই, প্রথম পুরুষের এক বচনটাই চেঞ্জ, বাকি পাঁচটাও একই, ভগবত একই। মরুতের কি আছে? মরুত, মরুতৌ, মরুতা, মরুতম, মরুতৌ, মরুতঃ। এইটাই পার্থক্য, বাকি মরুতা থেকে পুরো একই। পচতে দেখুন পচত, পচন্তি, পচন্তি, পচত, পচন্তি, পচন্তি। যেহেতু নপুংসকলিঙ্গ শব্দ কি হয়? প্রথম আর দ্বিতীয় একই হয়, তাই না? পচত, পচন্তি, পচন্তি, পচত, পচন্তি, পচন্তি। পচতা থেকে পুরো একই। জগৎ সবাই দেখুন জগৎ, জগতি, জগন্তি, জগৎ, জগতি, জগন্তি। ওই জগতা থেকে পুরো একই। এই হচ্ছে ব্যাপার, বুঝেছেন? আচ্ছা, এবারে সংস্কৃত যন্ত্রের পিডিএফ শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, ওখানে দেখুন আমরা প্রথম নটা করে গেছিল, আমাদের বাকি ছিল 10 এবং 11, তাই তো? সানসটা আমাদের এখনো হয়নি, সানসটা পরের দিন হবে। 10 নম্বরটা, আমরা 11 নম্বরটা আসি। রামঃ লিখন অস্তি মন্ত্রম। এখানে কি প্রত্যয় প্রয়োগ রয়েছে? রামঃ লিখন অস্তি মন্ত্রম, এখানে সত্রি প্রত্যয়। সত্যি প্রত্যয়ের প্রয়োগ রয়েছে। তাহলে আমি এখানে 9টা বাক্য করতে পারি। কি করে করব? রামঃ লিখন অস্তি মন্ত্রম, রামঃ লিখন অস্তি মন্ত্রৌ, রামঃ লিখন অস্তি মন্ত্রান, রামো লিখन्तौ স্তः মন্ত্রম, রামো লিখन्तौ স্তः মন্ত্রৌ, রামো লিখन्तौ স্তः মন্ত্রান, রামাः লিখन्तः সन्ति মন্ত্রম, রামাः লিখন্তः সन्ति মন্ত্রৌ, রামাः লিখন্তः সन्ति মন্ত্রান। এই হচ্ছে 9টা বাক্য, বোঝা গেছে? তাহলে এক একজন করে বলুন দেখি, কে আগে বলবেন বলুন। স্যার আরেকবার যদি বলে দেন বা আচ্ছা, বলছি। रामः लिखन् अस्ति मन्त्रं, रामः लिखन् अस्ति मन्त्रौ, रामः लिखन् अस्ति मन्त्रान्, रामौ लिखन्तौ स्तः मन्त्रं, रामौ लिखन्तौ स्तः मन्त्रौ, रामौ लिखन्तौ स्तः मन्त्रान्, रामाः लिखन्तः सन्ति मन्त्रं, रामाः लिखन्तः सन्ति मन्त्रौ, রামাহ লিখন্তঃ সন্তি মন্ত্রান। বলুন এবার। বলুন, যে আমি কোনো চেষ্টা একজন করছি। বলুন। হ্যাঁ, বলুন। রামः লিখন অস্তি মন্ত্রম, রামः লিখন অস্তি মন্ত্রৌ, রামः লিখন অস্তি মন্ত্রান, রামৌ লিখন লিখন্তৌ স্তः মন্ত্রম, রামৌ লিখন্তৌ স্তः মন্ত্রৌ, রামৌ লিখন্তৌ স্তः মন্ত্রান, রামः হুম, লিখন্তः সन्ति মন্ত্রম, রামः লিখন্তः সन्ति মন্ত্রৌ, রামः লিখন্তः সन्ति মন্ত্রান। খুব ভালো, খুব ভালো হয়েছে। সোমনাথ বাবু বলুন। স্যার রামः লিখন अस्ति मंत्रम, रामः लिखन अस्ति मंत्रान, मंत्र মন্ত্র। मंत्रो, रामः लिखन अस्ति मंत्रान, रामः হুম, लिखन्तो, রামৌ, রামৌ, রামৌ रामो लिखन्तो स्तः मंत्रम, रामो लिखन्तः स्तः, লিখন্তৌ। रामः, रामो लिखन्तो, রামৌ, रामो लिखन्तो स्तः मंत्रान, रामो
লিখন্তৌ স্তः মন্ত্রান। দেখুন একটা একটা করে বলুন। প্রথম থেকে রামো লিখান্তৌ স্তः মন্ত্রম, এখান থেকে বলুন। রামৌ বলুন। লিখন্তৌ স্তः মন্ত্রম। রামৌ হুম। লিখন্তৌ স্তः মন্ত্রৌ। রামৌ মন্ত্র। লিখন্তৌ স্তः মন্ত্রান। রামাः। প্রাণ। হ্যাঁ, ঠিক রামাः। আছে, বলুন তারপর। হ্যাঁ স্যার, হুম হুম হুম। রামাः লিখন্তি স্যার। লিখন কি হয় রূপ আপনি বলুন। লিখন লিখন্তৌ, তারপর কি হয়? লিখন্তৌ ভবান স্যার, ভবন্তঃ মানে লিখন্তঃ হবে স্যার। ধাবা বলুন। স্যার, হুম, ঠিকই ভবন্তঃ হচ্ছে, হবে। লিখান্তঃ বলুন। ভবন্তঃ লিখান্তঃ, ঠিকই তো বললেন, বলুন। হ্যাঁ, স্যার রামাः। রামাः রামাः লিখন্তः সन्ति মন্ত্রম। রামাः হুম লিখন্তः সन्ति মন্ত্রৌ। রামাः হুম। লিখন্তः সन्ति মন্ত্রান। প্রাণ। হুম, ঠিক আছে। বুঝতে পেরেছেন তাহলে কিভাবে চেঞ্জটা হচ্ছে? এই 9টা হয়ে গেল। পরের দিন দেখবো, ঠিক আছে? তাহলে পরের দিন সমাজ প্রত্যয় পড়িয়ে ওইটা দেখবো, দিলে আমাদের পুরো সংস্কৃত যন্ত্রের 12 রকম বাক্য আমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের কিছু শব্দ কি কি বলেছিলাম, কি কি শব্দ মুখস্থ করে আসতে বলেছিলাম, বলুন। স্যার ইকারান্ত স্যার বলেছিলেন স্যার, আর দীর্ঘিকারান্ত, দীর্ঘইকারান্ত, হ্রস্বইকারান্ত। দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ, হ্রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ, তাই তো? যুবতী আর ভগিনী। হুম। বা মতি, হ্যাঁ, যাই বলুন, মতি আর ভগিনী হ্যাঁ, করেছেন। হ্যাঁ তাহলে স্যার। মতি শব্দটা বলুন। মতি শব্দ বলুন। হর্ষইকারান্ত স্ত্রীলিঙ্গ, কি কি শব্দ করেছেন? মতি করেছেন। হ্যাঁ স্যার, মতি পড়েছি। তাহলে মতি বলুন। স্যার মতিহি, মতি, হুম হুম। মতয়োঃ, মতিম, মতয়ঃ, হ্যাঁ। মতি, মত। স্যার স্যার উম, স্যার এটা স্যার পুংলিঙ্গ না স্যার স্ত্রীলিঙ্গ মতি? আপনি করেছেন, আপনি জানেন না? দেখে দেখে স্যার করতে হবে তো কোন লিঙ্গের শব্দ করছেন। এটাতে স্ত্রীলিঙ্গ স্যার, হর্ষইকারান্ত স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ স্যার, স্ত্রীলিঙ্গ মনে পড়েছে স্যার। তাহলে স্যার মতিহি হ্যাঁ। হবে, মতিহি। মতিহি হলো হুম। স্যার। তারপর স্যার বলছি স্যার বলুন। মত্যা, হুম মতিভ্যাম, মতিভিহি। হুম হুম স্যার মতয়ে, হুম। মতয়ে, মতয়েহে। মতয়েহে কি বলছেন? বানান কি? ম ত অন্তস্থয়ে ঐকার, মতয়ই। হুম, না না, মত হতে এক হতে পারে মত্যই, ম তয় জফলা ঐকার মত্যই। হ্যাঁ, অথবা হতে পারে মতায়ে, দুটোর উপরে রূপ হয় মতায়ে। যে কোনো একটা বলতে পারেন আপনি, দুটো করে বলতে হবে কথা নেই। একটা বলুন, ঠিক করে বলুন। মতয়ে, ম ত অন্তস্থ ঐকার। হুম। মতায়ে। মতয়ে, মতিভ্যাম, মতিভ্যঃ। হুম হুম তারপর স্যার হচ্ছে আম, আম, মতেহে, হুম মতিভ্যাম, মতিভ্যঃ। হুম তারপর স্যার আবার মতেহে, হুম মত্যয়োঃ, হুম মতীনাম। হুম আর তারপর স্যার হচ্ছে আহ
স্যার মত্যাম, হুম মত্যোহ, মতিষু, হুম তারপর সে হে মতে, ঠিক হে মতি, আর স্যার হে মতি, হে মতয়োহ। ঠিক আছে। স্তুতি শব্দ বলুন, স্তুতি। কি শব্দ স্যার? স্তুতি স্তুতি স্তুতি। স্যার এটা মতি শব্দের মতোই যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই জিজ্ঞেস করছি। স্তুতি শব্দটা মতি শব্দের মতো যাবে, এভাবেই রূপ বলুন, বানিয়ে বানিয়ে বলুন কেমন হবে। স্তুতি, স্তুতিহি, বিসর্গ উচ্চারণ করুন। স্তুতিহি, স্তুতি, স্তুতয়োহ, মানে স্তুতয়ঃ, স্তুতয়, স্তুতয়ঃ। হুম তারপর স্যার স্তুতিম, স্তুতি, স্তুতিহি, হুম, স্তুতয়ে, বল। স্তুতিভ্যাম, স্তুতিভিহি। তারপর স্যার স্তুতয়ে, স্তুতয়ে তো হুম স্যার তৃতীয়া হয়ে গেল। আহ, মতয়ে, তৃতীয়া, তৃতীয়া হচ্ছে স্তুতিয়া। তৃতীয়া স্তুতিয়া হ্যাঁ, স্তুতিয়া, স্তুতিভ্যাম, স্তুতিভিহি। হুম তারপরে স্যার এরকম হবে স্যার স্তুতয়ে, হুম স্তুতিভ্যাম, স্তুতিভ্যঃ। হুম হুম আর এটা স্যার চতুর্থী হলো পঞ্চমীতে স্তুতে হে, হুম স্তুতে হে স্তুতিভ্যাম, হুম স্তুতিভ্যঃ। ষষ্ঠীতে হুম স্যার আহ, স্তুতে হে, হুম স্তুত্য, স্তুত্যঃ, স্তুত্যঃ, হুম স্তুতীনাম। আর স্যার হুম সপ্তমীতে হচ্ছে স্তুতাম, স্তুতিয়াম। স্তুত্যাম, হুম স্তুত্যাম, স্তুত্যৌহ, স্তুত্যৌ, স্তুতৌহ, হুম স্তুত্যৌহ, স্তুতৌহ, হুম স্তুতিষু। হুম পঙ্কজ বাবু, নদী হ্যাঁ শব্দ স্যার। মুখস্থ আছে? স্যার নদী, বলুন। স্যার নদী, নদ্যৌ, নদ্যঃ, নদীম, নদ্যৌ, হুম নদীঃ, নদ্যা, হুম নদীভ্যাম, হুম নদীভিঃ, নদ্যৈ, হুম নদীভ্যাম, নদীভ্যঃ, হুম নদ্যাঃ, হুম নদীভ্যাম, নদীভ্যঃ, নদ্যা, হুম নদ্যা, নদ্যাঃ, নদ্যঃ, হুম নদীনাম, হুম নদ্যাম, নদ্যঃ, নদীষু। হুম হুম হুম। আর কি দীর্ঘই কারণ তো নদী শব্দের মতোই যায়, বলুন। স্যার কি বলেন স্যার? যুবতী? স্যার আমাদের নেট প্রবলেম তো, কথা ভালো বোঝা যাচ্ছে না। কি বলেন স্যার? যুবতী? কি বলেন ভারতী। স্যার? না না, ভারতী। ভারতী। ওকে স্যার, ভারতী, ভারতী হ্যাঁ বুঝতে পেরেছি। দীর্ঘইকার, হ্যাঁ। হুম হ্যাঁ স্যার, ভারতী, ভারতৈ, ভারতীয়ঃ, হুম ভারতীম, এই নয়, ভারতৈ, ভারতীয়। ভারতীয়। তিয়ই নয়, তিয়ৌ। ভারতীয়, হ্যাঁ ভারতীয়, ভারতী, ভারতীয়, ভারতীয়ঃ, ভারতীম, হুম ভারতীয়, ভারতীঃ, ভারত, হুম। ভারতৈ, ভারতীভ্যাম, ভারতীভিঃ, ভারতীয়ই নয়, ভারতীয়া। 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 তৃতীয়াতে চতুর্থ, ভারতীয়। চতুর্থী স্যার বলছিলাম। আচ্ছা, আচ্ছা আবার বলছি, আচ্ছা আবার বলছি। ভারতী, হুম হুম ভারত্যৈ, হুম হুম ভারতীয়ঃ, ভারতীম, ভারত্যৈ, ভারতীঃ, ভারত, ভারতীয়া, ভারতীভ্যাম, ভারতীভিঃ, ভারতৈ,
ভরতীভ্যম ভরতীভ্যঃ ভরতীয়ঃ ভরতীভ্যম ভরতীভ্যঃ ভরতীয়ঃ ভরতী ভরতীয়ঃ ভরতীনাম ভরতীয়ম ভরতীয়ঃ হুম ভরতীষু। হুম, ঠিক আছে, খুব ভালো। তাহলে আপনি থেকে শব্দ শব্দ মুনি মুনি শব্দ আমি স্যার কিছুই শোনা যাচ্ছে না স্যার। এখন শুনতে পাচ্ছে? হ্যাঁ স্যার, আমার দিকে কেটে কেটে আওয়াজ আসছে। হ্যাঁ স্যার, কেটে স্যার কেটে কেটে আসছে স্যার। একটু দাঁড়ান। হ্যাঁ, এবারে এবারে শুনতে পাচ্ছেন নাকি দেখুন তো। হ্যাঁ স্যার, এবার মোটামুটি শোনা যাচ্ছে। হুম হুম হুম। আচ্ছা, আপনাদের মোটামুটি রাম শব্দ, ফল শব্দ, লতা শব্দ, মুনি শব্দ, মতি শব্দ, ভগিনী শব্দ, এই 6টা শব্দ আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে। আমি ধাতুরূপ মনে হয় মুখস্থ করতে দিয়েছিলাম, তাই তো? স্যার অস ধাতুর, স্যার অস ধাতুর উপমস্ত করতে দিয়েছিলেন অস। অজ ধাতুর না? কটা লকার দিয়েছিলাম? লট লকার, মানে লট লকার, লিট লকার, লং লকার, লোট লকার, বিথিলিং লকার, তাই তো? হ্যাঁ স্যার। করেছেন, মুখস্থ করেছেন? পঙ্কজ মুখস্থ করেছেন? ধাতুরূপ কি মুখস্থ করেছেন? বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বলবো? আচ্ছা, স্যার আমার কথা হ্যাঁ বোঝা বলুন যায়? বলুন। অজাত রূপগুলো বলুন তো। লট লকারে বলুন কি কি হয়। তো স্যার স্যার আমার কথা স্যার আমার কথা বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, স্যার অস্তি স্থ সন্তি, অসি স্থহ হুম। স্থ, উম, উম, অস্মি স্বহ স্মহ। কাল অর্থে কিরকম হবে? রেট লকার ভবিষ্যৎকাল অর্থে কিরকম হয় বলুন। স্যার এটা স্যার ভবিষ্যতে, অধাতু, হ্যাঁ, ভবিষ্যতঃ, ভবিষ্যৎই, খুব ভালো। হুম ভবিষ্যতে ভবিষ্যতঃ ভবিষ্যন্তি, ভবিষ্যসি হুম ভবিষ্যথঃ ভবিষ্যথ, ভবিষ্যামি হুম, ভবিষ্যবহ ভবিষ্যামহ। খুব ভালো। লং লকার বলুন, অতীতকাল। স্যার আসিত, আস্তাম, হুম আসন, আসিহি, হুম আস্তম, আস্তহ, আসানি, আসবহ, না, হুম আসাম, আস্ম, হুম। আসমহ, আসবহ, আসমহ। বিসর্গ নেই কিন্তু, আসম, আসব, আসমো বিসর্গ কিন্তু নেই, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, বিধিলিং বলুন, বিধিলিং। ভবেত, নাকি সিয়াত, সিয়াত, সরি, হ্যাঁ সিয়াত। স্যার। স্যার সিয়াত, সিয়াতাম, সিয়ায়ুহ, সিয়াহ, হুম, সিয়াতম, সিয়াতহ, বিসর্গ সিয়াম। নেই, বিসর্গ নেই, হ্যাঁ বিসর্গ স্যার, নেই, বিস্ময় নেই এখন। সিয়াত। হ্যাঁ স্যার। সি- হ্যাঁ সিয়াত, আবার বলি, সিয়াত, হ্যাঁ। সিয়াত, সিয়াতাম, উম, সিয়ু, সিয়হ, সিয়াহা, সিউহু, সিউহু, সিউহু। সিহু, হ্যাঁ, সিয়াহা, হুম সিয়াতম, সিয়াত, হুম। সিয়াম, সিয়াব, সিয়াম। পড়ে যাচ্ছে লোটটা বলুন, লোট। স্যার আস, আহ, অস্তু, অস্তু, আস্তাম, হুম। স- আসতাম না, সন্তু, আসতাম। স্যার অস্তু, আস্তাম, সন্তু, অস্তু। হুম এধি, আস্তম, হুম স্ত, আসানি, আসব, হুম। আসম।
আসানি খুব অসাগো ভালো, খুব অসম। ভালো। আসানি, আসালো, আসালো। খুব ভালো, খুব ভালো হয়েছে। সোমনাথ বাবু, এই ছটা আপনার এই 5টা লোকাল মুখস্থ হয়েছে অধাতুর? স্যার মোটামুটি 5টা স্যার, ওই শেষের দিকে গুলো স্যার একটু একটু আটকাবে। আচ্ছা, বলুন কতটা কি হয়েছে শুনি। স্যার আস্তি, স্তাহা, শান্তি। হুম, তারপর স্যার হুম, আসি, হুম, স্তাহা, স- হুম, আসি, স্তাহা, স্থা, হুম। আসমি, স্মাহা, স্বাহা। এটা স্যার লট লকার। আগে স্বাহা তারপরে স্মাহা, হ্যাঁ? হ্যাঁ আগে, আগে স্বাহা তারপরে স্মাহা। আগে স্বাহা তারপরে হ্যাঁ স্মাহা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আহ, হুম, আসমি, স্বাহা, স্মাহা। হুম, ঠিক। এবার তারপরে স্যার, বলুন হ্যাঁ কোনটা স্যার, করেছেন। এবার স্যার ওই ভবিষ্যৎকাল যেটা লিট, হুম, 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 ভবিষ্যৎ, ভবিষ্যতি, ভবিষ্যন্তি, হুম। ভবিষ্যসি। না, আগে ভবিষ্যৎ। হুম। হ্যাঁ স্যার, ভুল হচ্ছে। প্রথম থেকে বলুন আরেকবার। ভবিষ্যতি, ভবিষ্যৎ। ভবিষ্যত, হুম, ভবিষ্যতঃ, হুম, ভবিষ্যন্তি, হুম, ভবিষ্যসি, ভবিষ্যতঃ, ভবিষ্যথ, ভবিষ্যামি, হুম, ভবিষ্যাব, ভবিষ্যাম। হুম, ঠিক আছে। স্যার লং লকারটা স্যার আসিত, হুম, আস্তাম, হুম। আসিন। আসন, আসিন নয়, আসন। আসান, আসান। হুম। তারপর স্যার আসি, আসিহি, বিসর্গ আছে। হ্যাঁ, ও, আসিহি। তারপর স্যার হুম। আসিহি, আ আস্তম। আস্তম, আস্তম, হুম। আহ, আস্তাহ, আস্ত, আস্ত। আস্ত, আস্ত, বিসর্গ হবে হুম, না, আস্ত। হুম, তারপর স্যার আহ, হুম, হুম। আহ, ভব- আহ, বহু বহু বচন, আমাদের বচন, ইয়েতে হবে উত্তম স্যার, পুরুষ। উত্তম পুরুষে হবে স্যার আহ, আস, আহ, আসাম। আসাম, আহ, আসাওয়া, হুম। আসওয়া, আজওয়া, আসমা। আসবা, আসমা। ঠিক। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে। আর বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো আপনি ভালো করে করে আসবেন, হ্যাঁ? আর ঠিক পরের আছে। দিনে ক্রি ধাতু, ক্রি ধাতু করতি, ক্রি ধাতু করতি রূপ হয়, তাই তো? ক্রি ধাতুর 5টা লকার সবাই করে আসবেন। বোঝা গেছে? ক্রি ধাতুর লট লকার, রেট লকার, লং লকার, বিধিনিং লকার, লোট লকার। অস ধাতুর যেই 5টা লকার করেছিলেন সেটা আরো ভালো করে করবেন সকলে। সঙ্গে ক্রি ধাতুর 5টা লকার করে আসবেন। বোঝা গেছে? সোমনাথ বাবু, বোঝা গেছে? হ্যাঁ স্যার, আর বলছি স্যার ওই অ্যাপে স্যার যুক্তাক্ষরটা কি করে স্যার সার্চ করতে হয়? যুক্তাক্ষর বলতে সংযুক্তাক্ষর, একার ওকার যেগুলো সেগুলো তো স্যার সার্চ করতে পারছি। হ্যাঁ, এবার আহ, ওটা হচ্ছে, আপনাকে হলন্ত দিতে হবে। ধরুন ক্ষ আছে, ক্ষ, তাহলে ক দিলেন, তাই কয়ের নিচে হলন্ত দিলেন, তারপরে মূর্ধন্য ষ দিলে অটোমেটিক্যালি ওটা স নিয়ে নেবে। হলন্তের চিহ্নটা স্যার আলাদা করে ওখানে দেওয়া আছে না? আচ্ছা আচ্ছা, হলন্ত চিহ্ন আছে, দেখবেন সাইডে থাকে হলন্তের চিহ্ন। আর স্যার ক্রি ধাতু কয়ের ইকার দিলেন না স্যার, কয়ের অফলা দীর্ঘই? না, কয়েদি, 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 ওকে স্যার, কয়েদি। ক্রি করতি, করতি কুরুদাহ কুরবান্তি যেটা হয়, করা অর্থে করা। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। হুম, তাহলে ওই ওই এই ধাতু, ধাতুর 5টা লকার করে আসবেন। প্লাস যেটা 20টা বাক্য দেওয়া হয়েছে সেই বাক্যগুলোর সত্যি প্রত্যয়ে প্রয়োগ করে আসবেন। এই দুটো হচ্ছে হোম। পঙ্কজ বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পঙ্কজ বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, সোমনাথ বাবু বুঝতে বোঝা পেরেছি। গেছে? দুটো হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ স্যার। হুম, হুম। ঠিক আছে, আমি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি।